Welcome to IMAX, the world's most immersive movie experience. Powered by a combination of the most advanced technology, we'll take you from the edge of your seat to the edge of reality. Enjoy crystal clear images and colors so intense they will take your breath away in specially designed theaters that bring you closer to the movies you love. Huge panoramic screens that allow you to escape into your favorite movie scenes. And immersive sound that will surround you from here, here, and here. We can take you from a pin drop to the thunder of a jet engine. So, sit back and get ready to enjoy an unparalleled movie experience. IMAX. Never compromise. Ich verbrech das so, dass ich in den Wald rein bin. Ich trag dir die Rotznase noch so lang, bis es lebt wird. Die saublöde Wein. Für uns geht's kein Zurück. Sie in alle Ewigkeit. Sag mir den Namen. Ich, der Judas und der Nero, der Kain und der Hitler. Fünfzimmer. Das ist der sechste. Oh, den haben wir gelogen. Den habt ihr হিমাদ্রি স্টাডি টেবিলে বসে খুব মনোযোগ দিয়ে একটা আর্টিকেল পড়ছিল। হঠাৎ পিঠে একটা চাপড়ের আঘাতে এসে চমকে পিছন ফিরে তাকাল। ওর অজান্তেই কখন যে অনাবিল পিছনে এসে দাঁড়িয়েছে তার টেকটুকু পায়নি। কিরে, এত মনোযোগ দিয়ে কি পড়ছিস? হিমাদ্রি ল্যাপটপটা বন্ধ করে দিয়ে বলল, না, এমন কিছু নয়, বল। কলেজ তো শেষ হয়ে গেল, ডিগ্রি হাতে পেতে এখন বহু দেরি। একটা কাজ কর, চল কিছু প্ল্যান বানাই। তুই যখন ভেবেছিস প্ল্যানটাও তুই বানা। ভাবছি কোথাও ঘুরতে যাব। পাহাড়, পর্বত, সমুদ্র সবই তো প্রায় দেখা হয়ে গেল। মনের মধ্যে কেমন একটা গ্রাম গ্রাম ফিলিংস আসছে, একেবারে আদ্যিকালের গ্রাম, যেটা গুগল সার্চ করলেও পাওয়া যাবে না। তাই এবারের আমাদের গন্তব্য তোর গ্রাম। কি বলিস, ভাবনাটা ভালো নয়? হিমাদ্রি বিরক্তি ভাব প্রকাশ করে বলল, দূর, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ওখানে না পাবি ইলেকট্রিসিটি, না পাবি নেটওয়ার্ক, তারপর বেড়ানোর জন্য মনোরম পরিবেশ তো ওটা একেবারেই নয়। না না, অন্য কোনো জায়গা ভাব। অনাবিল একটা চেয়ার টেনে নিয়ে হিমাদ্রির সামনে বসল। এই, যখনই আমি তোর গ্রামের কথা তুলি তুই প্রসঙ্গটা এড়িয়ে যাস কেন বল দেখি? হ্যাঁ, যবে থেকে তোর আর আমার বন্ধুত্ব হয়েছে তোকে একবারও আমি বাড়ি যেতে দেখিনি। আদেও তোর বাড়ি টাড়ি আছে তো, নাকি অনাথ আশ্রমে বড় হয়েছিস? হ্যাঁ, দূর, আলতু বকিস না তো। তাহলে তোর সমস্যাটা কি? আরে আমি তো তোকে বলিনি যে ওখানে গিয়ে আমাকে মাছ ভাত মাংস ভালো মন্দ তোকে খাওয়াতে হবে, তা নয় তো। ডাল ভাত খেয়েই আমি দিব্যি কাটিয়ে দিতে পারবো ভাই। পুরো রাত দুই বন্ধুর মধ্যে তুমুল কথা কাটাকাটির পর অবশেষে হিমাদ্রি রাজি হলো। ঠিক আছে, কিন্তু আমাকে কথা দে, ওদের কোনো বিষয়ে নাক গলাবি না, সে যতই দৃষ্টিকটু দৃশ্য হোক। আচ্ছা বেশ, কথা দিলাম। ওকে, গুড নাইট।
বাড়ির মেয়েরা সন্ধে পুজোর জন্য ব্যস্ত হয়ে আছে। কিছুক্ষণ পর প্রত্যেক বাড়ির সামনে উঠানের তুলসী মঞ্চে ধীরে ধীরে প্রদীপ জ্বলে উঠল। বাড়ির বুড়োরা প্রকাণ্ড বটগাছের নিচে বসে গাঁজাখুরি গপ্প বেঁধেছে। ছোট ছোট ছেলেমেয়েরা মায়ের কাছে বকুনি খেয়ে এক আকাশ অভিমান নিয়ে বইয়ের পাতায় মুখ গুঁজে বসে আছে। দিদা ঠাকুমারা জপমালা হাতে নিয়ে ঠাকুর ঘরে বসে এক মনে জপ করছেন। বাবা কাকারা নিজেদের কাজ সেরে একে একে বাড়ি ফিরছেন। হঠাৎ কোথা থেকে এক মহিলা বেসামাল পায়ে এগিয়ে আসছে গ্রামের দিকে। তার কোলে একটা সদ্যজাত শিশু। আকাশে ঘন কালো মেঘ পুঞ্জীভূত হয়ে এগিয়ে আসছে তার সাথে। মহিলাটি নিজেকে আর সামলে রাখতে না পেরে জ্ঞান হারিয়ে ঢলে পড়ল বটগাছের নিচে। উপস্থিত যারা বসেছিল তারা উঠে দাঁড়ালো। সবার মধ্যেই একটা চাপা উদ্বেগের সৃষ্টি হয়েছে। যে বৃদ্ধ সর্বপ্রথম মহিলাটির দিকে এগিয়ে এলেন তিনি এই গ্রামের প্রধান। গ্রাম প্রধান মহিলাটির নাড়ি পরীক্ষা করতে লাগলেন। তার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। তিনি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, না, মহিলাটি আর বেঁচে নেই। কিন্তু কোথা থেকে এলো এই মহিলা? দেখে তো এই গ্রামের বলে মনে হচ্ছে না। মহিলার হাতের বন্ধন থেকে বাচ্চাটিকে সরিয়ে নিলেন গ্রাম প্রধান। কিন্তু বাচ্চাটির গায়ে হাত দিতেই তিনি চমকে উঠলেন। চেঁচিয়ে বললেন, এই নন্দ, শীঘ্রই তোর বউয়ের কাছে বাচ্চাটাকে নিয়ে যা। বাচ্চাটার গোটা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। নন্দ নামের লোকটি এক মুহূর্ত দেরি না করে বাচ্চাটিকে নিয়ে দ্রুত পায়ে ঘরের উদ্দেশ্যে রওনা দিল। 2 দিন ধরে যথাসাধ্য চিকিৎসার পরেও জ্বর কমল না বাচ্চাটির। এমনকি পাশের গ্রাম থেকে এলোপ্যাথিক ডাক্তারকে ডাকা হলেও কোনো লাভ হলো না। সবার চোখে মুখে ক্লান্তি ও চিন্তার ছাপ। ভিড় জমতে থাকে নন্দনের বাড়ির সামনে। হঠাৎই ভিড় ঠেলে এগিয়ে এসে নন্দ বলল, প্রধান মশাই, বলছি একবার অমরনাথ ওঝাকে খবর দিলে হয় না? গ্রাম প্রধান কি একটা ভেবে নিয়ে উত্তর দিলেন, আর তো কোনো উপায় দেখতে পাচ্ছি না। খবর দাও, দেখি উনি যদি এর কিছু সুরাহা বের করতে পারেন। প্রায় ঘন্টা খানেক পর নন্দ অমরনাথ ওঝাকে নিয়ে হাজির হলো। অমরনাথ ওঝা ঘরে প্রবেশ করতেই সবাই ভয়ে একে একে ঘর থেকে বেরিয়ে গেল। তিনি বাচ্চাটির কাছে যেতে না যেতেই দ্রুত কয়েক পা পিছিয়ে এলেন। এ কোনো স্বাভাবিক অপশক্তি নয়। শীঘ্রই একটা জীবিত হাঁস নিয়ে আয়। আমার সন্দেহ যদি ঠিক হয় তাহলে এর প্রকোপ থেকে তোদের কেউ উদ্ধার করতে পারবে না। নন্দ সাথে সাথেই একটা রাজহাঁস নিয়ে হাজির হলো। অমরনাথ ওঝা হাঁসটাকে হাতে নিয়ে মন্ত্র জপ করতে করতে একটা সুতো দিয়ে হাঁসের পায়ে বেঁধে দিলেন। তারপর হাঁসটাকে ছেড়ে দিলেন বাচ্চাটির সামনে। তৎক্ষণাৎ হাঁসটা ছটপট করতে করতে মারা গেল। একটা অজানা ভয়ের আশঙ্কায় অমরনাথ ওঝার চোখ বিস্ফারিত। জামোগা, বাচ্চাটিকে জামোগায় পেয়েছে, কিন্তু এর তো এখানে থাকার কথা নয়। এই অপশক্তি এখানে এলো কিভাবে? হিমাদ্রি আর অনাবিল যখন গ্রামের মূল রাস্তায় এসে পৌঁছলো তখন দুপুর গড়িয়ে বিকেল নেমে এসেছে। অনাবিল একটা সিগারেট জ্বালিয়ে লম্বা একটা টান নিয়ে বলল, কিরে, এখান দিয়ে অটো বা টোটো কিছু পাবো না? হেঁটে যেতে হবে নাকি? তোকে আগেই বলেছিলাম এখানে তেমনভাবে সুযোগ সুবিধা কিছুই পাবি না। গ্রামের লোকেরা হয় সাইকেলে না হয় হেঁটে পথ অতিক্রম করে। কিন্তু আমি বাবাকে সকালেই বলে রেখেছিলাম, 2 ছেলেকে সাইকেল নিয়ে পাঠাবে বলল, কিন্তু ওরা তো এখনো এসে পৌঁছলো না। হিমাদ্রি মোবাইল বের করে কয়েকবার ওর বাবাকে ফোন করার চেষ্টা করল, কিন্তু না, কোনো লাভ হলো না। বারবার একটা যান্ত্রিক শব্দ হয়ে ফোনটা কেটে যাচ্ছিল। অনাবিল সিগারেটের শেষ টান নিয়ে সিগারেটটা ছুঁড়ে ফেলে দিয়ে বলল, এরকম দাঁড়িয়ে থেকে কি কোনো লাভ আছে? হ্যাঁ, তার থেকে বরং চল হাঁটতে থাকি। তোর বাবাকে তুই তো বলে রেখেছিস, তিনি নিশ্চয়ই ছেলেদেরকে পাঠিয়েছে। রাস্তায় দেখা হলে পরে সাইকেলে উঠে পড়া হবে। এখন চল। ঠিক আছে, চল। দুজনে বিস্তীর্ণ ধানক্ষেতের মাঝপথ দিয়ে হাঁটতে শুরু করলো। প্রায় মিনিট 10 হাঁটার পর ওরা লক্ষ্য করল দুজন সাইকেল আরোহী ওদের দিকে এগিয়ে আসছে। হিমাদ্রি হাঁপ ছেড়ে বলল,
ওই দেখ, ওরাই মনে হয়। সাইকেল আরোহী দুজন এবার ওদের কাছে এসে দাঁড়ালো। একজন বলল, আরে হিমুদা, কত বছর পর তোমায় দেখলাম, কেমন আছো? আরে ভূষণ, নরেন, তোরা হ্যাঁ, কত বড় হয়ে গেছিস। কেমন আছিস তোরা? ভালো। পরিচয় করিয়ে দি, আমার বন্ধু অনাবিল। ভূষণ আর নরেন পরস্পরের দিকে দৃষ্টি বিনিময় করলো। তারপর বলল, ঠিক আছে, সাইকেলে উঠে পড়ো তাহলে। কিছুক্ষণের মধ্যেই সন্ধে নেমে যাবে, তার আগে আমাদের গ্রামে ফিরতে হবে। ওরা যখন গ্রামের মধ্যে প্রবেশ করলো তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। হিমাদ্রি অনাবিলের দিকে তাকালো। ছেলেটার চোখে মুখে একটা আলাদাই দীপ্তি খেলা করছে। চোখে কৌতূহল আর রোমাঞ্চের ভাব স্পষ্ট। খুব ক্ষীণ কণ্ঠে অনাবিল হিমাদ্রিকে বলল, যে দৃশ্য মাথার মধ্যে ছেপে এসেছিলাম তার তো কিছুই পেলাম না রে। সন্ধ্যা পুজো, শঙ্খধ্বনি, ধূপ, ধুনোর গন্ধ, কিছুই তো নেই। মানছি গ্রাম স্বাভাবিকভাবেই নিস্তব্ধ, কিন্তু কোনো মানুষের চলাফেরা পর্যন্ত নেই। আশ্চর্য। ভূষণ আর নরেন সাইকেল নিয়ে চলে যেতে যেতে বলল, এখানে সন্ধে নামার পর কেউ বাড়ির বাইরে থাকে না। অনাবিল কি একটা ভাবতে ভাবতে হিমাদ্রিকে বলল, হিমাদ্রি, এই নিজের বাড়ির রাস্তা তোর মনে আছে তো? মনে থাকবে না কেন? তাহলে দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি চল, ছেলেপুলেরা রীতিমতো ছাতি কাঁপিয়ে দিয়ে চলে গেল। তোদের আসতে কোনো অসুবিধে হয়নি তো? যদি হয়ে থাকে তার জেনে কি কোনো লাভ আছে? হ্যাঁ, সে অসুবিধা হয়তো এখন ভূতকালে চিল করছে। অনাবিলের এইরূপ মন্তব্য শুনে ভদ্রলোক খানিক গম্ভীর হয়ে গেলেন। হিমাদ্রি অনাবিলের হাত টেনে চাপা স্বরে বলল, তুই তোর ইয়ার্কিটা একটু বন্ধ করবি? তারপর তার বাবার উদ্দেশ্যে বলল, না বাবা, কোনো অসুবিধা হয়নি। কাকু যাই বলুন, মোরগের মাংসটা কিন্তু জব্বর হয়েছে। শহরাঞ্চলে এমন স্বাদ পাওয়াই যায় না। ভদ্রলোকের মুখে এবার একটা মৃদু হাসি ফুটে উঠল। তা তো বটেই, কিন্তু শহরাঞ্চল কেন, আশেপাশের গ্রামে খোঁজ নিলেও এমন স্বাদ কোথাও পাবে না, এ আমি লিখে দিলাম। আচ্ছা, তোমরা খাও, আমি এখন উঠি। আর হ্যাঁ, একটা জরুরি কথা, ঘুমোনোর সময় কিন্তু দরজা জানলা ভালো করে বন্ধ করে ঘুমোবে। এই বলে ভদ্রলোক পাশের ঘরে চলে গেলেন। অনাবিল সেদিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। অনাবিলের তাড়াতাড়ি ঘুমানোর অভ্যেস নেই, হিমাদ্রিরও নেই, কিন্তু আজ সে রীতিমতো নাক ডাকা শুরু করে দিয়েছে। মাথার উপর সিলিং ফ্যান থাকলেও ইলেকট্রিসিটি না থাকার কারণে সেটা কোনো কাজের নয়। তার উপর দরজা জানলা সব বন্ধ। অনাবিলের ভারী অস্বস্তি হচ্ছিল। বিছানার উপর এপাশ ওপাশ করতে করতে একসময় হাল ছেড়ে উঠে গিয়ে জানলার পাল্লা দুটো খুলে দিয়ে একটা সিগারেট জ্বালিয়ে জানলার ধারে সে দাঁড়িয়ে রইল। জ্যোৎস্নার আলোয় গ্রামের নিস্তব্ধ পরিবেশটাকে অদ্ভুত মায়াবী লাগছে। মাঝে মধ্যে একটা শীতল হাওয়া এসে অনাবিলের সর্বাঙ্গ কাঁপিয়ে দিয়ে চলে যাচ্ছে, জানান দিয়ে যাচ্ছে অতীতের কোনো মধুর স্মৃতির। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতেই হঠাৎ অনাবিলের দৃষ্টি গেল পুকুর পাড়ের দিকে। একটা অবয়ব পুকুর পাড়ের ধার বরাবর হেঁটে বেড়াচ্ছে। কে ওখানে? অনাবিলের ডাক শুনে ছায়ামূর্তিটি সতর্ক হয়ে গেল। স্পষ্ট দেখা না গেলেও বোঝা যায় যে সে তাকিয়ে আছে এই জানলার দিকে। অনাবিল গলার স্বর উঁচু করে আবার চেঁচিয়ে উঠল, কে ওখানে? উত্তর দিচ্ছ না কেন? এবারেও কোনো প্রতিক্রিয়া নেই। না, বাইরে গিয়ে ব্যাপারটা তো দেখতে হচ্ছে। কিন্তু একটা বিষয় ভেবে ভারী আশ্চর্য লাগলো তার। যে পরিমাণে চিৎকার চেঁচামেচি সে করেছে তাতে পুরো পাড়া জেগে ওঠার কথা, কিন্তু হিমাদ্রির কোনো সাড়া নেই। সে দিব্যি নাক ডেকে ঘুমোচ্ছে। অনাবিল আর বেশি কিছু না ভেবে ঘরের বাইরে বেরিয়ে এল। তারপর দ্রুত পায়ে পুকুর পাড়ের দিকে হাঁটতে শুরু করল। পুকুর পাড়ে এসে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করে তন্ন তন্ন করে খুঁজতে লাগলো ছায়ামূর্তিটিকে। হঠাৎ শুকনো পাতার উপর খচমচ আওয়াজে পিছনে ফিরে তাকালো সে। ছায়ামূর্তিটি তার পিছনে এসে দাঁড়িয়েছে। মোবাইলের আলোটা তার মুখের উপর ফেলতেই ভারী অবাক হলো অনাবিল। একটা বছর সাতেকের ছোট্ট মেয়ে। কে তুই? এত রাতে এখানে কি করছিস? মেয়েটি উত্তরে কিছুই বলল না। নিষ্পলক দৃষ্টিতে সে তাকিয়ে আছে অনাবিলের দিকে। কিরে, তুই থাকিস কোথায়? মেয়েটি এবার আঙুল তুলে জঙ্গলের দিকে ইশারা করল।
জঙ্গলের মধ্যে বাড়ি? আচ্ছা ঠিক আছে, চল, আমি তোকে এগিয়ে দিয়ে আসছি। শব্দটি জঙ্গলের দিকে হাঁটতে শুরু করল, আর তার পিছনেই অনাবিল। অনাবিল! একটা পরিচিত কণ্ঠে অনাবিল চমকে পিছন ফিরে তাকালো। ও হিমাদ্রি, তুই? আরে ওই বাচ্চা মেয়েটা। অনাবিল আরো কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই থেমে গেল। হ্যাঁ, কি হলো? এই মেয়েটা কোথায় গেল? কোন মেয়ের কথা বলছিস? আরে ওই মেয়েটা এক্ষুনি এখানে ছিল, কিন্তু গেল কোথায়? এত রাতে একটা বাচ্চা মেয়ে এখানে কি করবে? আমি সত্যি বলছি, মেয়েটা এখানেই ছিল। ছাড়, কাল সকালে দেখা যাবে। এখন ঘরে চল, বাবা জানতে পারলে ভীষণ রাগারাগি করবে। অনাবিল আর কথা না বাড়িয়ে বাধ্য ছেলের মতো হিমাদ্রির পিছন পিছন ঘরের দিকে রওনা দিল। অমরনাথ ওঝা যজ্ঞের আগুন জ্বালিয়ে বেদির উপর বসে পড়লেন। তার ঠিক সামনেই লোহার বেড়ি দিয়ে ঘেরা একটা জায়গাতে শুইয়ে রাখা হয়েছে বাচ্চাটিকে। একটা লোহার পাত্রে তেল ভর্তি করে যজ্ঞের আগুনে রেখে তিনি গ্রাম প্রধানকে বললেন, যতক্ষণ এই যজ্ঞ চলবে গ্রামের সব লোকেরা যেন ঘরের ভিতরে থাকে। যত তাড়াতাড়ি সম্ভব খবর দে। গ্রাম প্রধান তার লাঠিয়ালদের আদেশ দিলেন এই প্রস্তাব যেন গ্রামের সকলের কাছে পৌঁছে দেয়। লাঠিয়ালরা মাথা নত করে বলেই সেখান থেকে প্রস্থান করল। অমরনাথ ওঝা যজ্ঞের সামগ্রীগুলোকে নেড়ে চেড়ে দেখছিলেন। গ্রাম প্রধান কাতর কণ্ঠে বলে উঠলেন, আমরা এই অপশক্তির হাত থেকে মুক্তি পাবো তো বাবা? অমরনাথ ওঝা গম্ভীর কণ্ঠে উত্তর দিলেন, তার প্রতিশ্রুতি আমি দিতে পারছি না, কিন্তু আমি যথাসম্ভব চেষ্টা করব। কিছুক্ষণ বাদে লাঠিয়ালরা এসে খবর দিল যে গ্রামের সকলকে খবর দেওয়া হয়েছে এবং তারা যথারীতি যে যার ঘরের ভিতর চলে গেছে। কিন্তু নন্দ কখন যেন চুপি সারে অমরনাথ ওঝার পিছনে এসে দাঁড়িয়েছে, সেটা কেউ লক্ষ্য করেনি। শুরু হলো যজ্ঞের মন্ত্র। ওম হ্রিং হ্রিং চণ্ডায় নমঃ, ওম হ্রিং হ্রিং হ্রিং। ঠিক এই সময় সন্তর্পণে সবার নজর এড়িয়ে নন্দ তার ডান হাতের কোড়ে আঙুলটা কেটে যজ্ঞের আগুনে ফেলে দিল। গলগল করে রক্তের ধারা নেমে আসছে কাটা জায়গাটি থেকে। একটা কাপড় দিয়ে কাটা জায়গাটি শক্ত করে বেঁধে নিল সে। অমরনাথ ওঝা গরম তেলের পাত্রটি আগুন থেকে তুলে নিয়ে বাচ্চাটাকে নিয়ে আসার আদেশ দিলেন। বাচ্চাটাকে নিয়ে আয়। গ্রাম প্রধানের আদেশ অনুযায়ী বাচ্চাটিকে নিয়ে এসে তুলে দেওয়া হলো অমরনাথ ওঝার কোলে। তারপর অমরনাথ ওঝা মৃত হাঁসটির পা কেটে আগুনে নিবেশ করলেন। কিন্তু তারা কেউ খেয়ালই করল না যে তাদের ঠিক মাথার উপরে কালো মেঘ ধীরে ধীরে ঘনিয়ে আসছে। অমরনাথ ওঝা বাচ্চাটির ডান হাতের কোড়ে আঙুল গরম তেলের পাত্রে নিমজ্জিত করতেই যাবে, ঠিক তখনই পিছন থেকে একটা ধারালো অস্ত্র নেমে এলো অমরনাথ ওঝার গলা উদ্দেশ্য করে। সাথে সাথেই মুন্ডুটা ধর থেকে আলাদা হয়ে যজ্ঞের আগুনে গিয়ে পড়ল। দৃশ্যটা এতটাই তাড়াতাড়ি ঘটল যে কেউ বুঝে উঠতে পারল না তাদের সামনে ঠিক কি ঘটে গেল। গ্রাম প্রধান ও তার লাঠিয়ালরা হতভম্বের ন্যায় তাকিয়ে আছে নন্দের দিকে। তারপর সম্বিত ফিরে চিৎকার করে বলে উঠলেন, এ তুই কি করলি নন্দ? হ্যাঁ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? নন্দ উন্মাদের মতো হেসে চলেছে। তার এইরূপ হাসি দেখে লাঠিয়ালরা ভয়ে কয়েক পা পিছিয়ে গেল। হঠাৎ প্রচণ্ড দাপটে ঝড় শুরু হয়ে গেল। প্রকাণ্ড গাছগুলো একে একে ভেঙে পড়তে লাগলো। এর পরের ঘটনার জন্য কেউই প্রস্তুত ছিল না। নন্দের শরীরের আকার ধীরে ধীরে পরিবর্তন হতে লাগলো। গ্রাম প্রধানের চোখ বিস্ফারিত। নড়াচড়ার মতো ক্ষমতা তিনি হারিয়ে ফেলেছেন। এ কি দেখছেন তিনি? কি আদৌ সম্ভব? নিজের চোখকে কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না তিনি। নন্দের শরীর ধীরে ধীরে একটা কালো লোমশ দীর্ঘ অতিকায় জীবে পরিণত হল। একটা তীব্র গর্জন করে প্রাণীটা ঝাঁপিয়ে পড়ল গ্রাম প্রধান ও লাঠিয়ালদের উপরে। নিমেষের মধ্যে ছিন্ন ভিন্ন হয়ে গেল দেহগুলো। তারপর রক্তমাখা মুখ নিয়ে প্রাণীটি তাকালো গ্রামের দিকে। লম্বা জিভটা বের করে চেটে নিল মুখে লেগে থাকা রক্তের ছিটে।
তোর কি মনে হয় মেয়েটা অশরীরই ছিল? হতেই পারে, না হলে চোখের সামনে এমন ভ্যানিশ হয়ে যাবে কিভাবে? আর তুই ঠিক বলছিস, জঙ্গলের মধ্যে কোনো ঘরবাড়ি নেই? হ্যাঁ, একটা কুদ্রাবুড়ির পুরনো মন্দির ছাড়া আর কিছুই নেই। সেখানেও এখন পুজো হয় কিনা সন্দেহ আছে। হিমাদ্রি আর অনাবিল জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে একটা মন্দিরের সামনে এসে উপস্থিত হলো। অনাবিল মন্দিরের দিকে তাকিয়ে বলল, এটাই তাহলে তোদের জঙ্গলের দেবী কুদ্রাবুড়ির মন্দির? চল মন্দিরের ভিতরটা দেখে আসি। অনাবিল দৌড়ে মন্দিরের ভিতর প্রবেশ করল, পিছন পিছন হিমাদ্রি। ওদের মন্দিরে ঢুকতে দেখে এক বৃদ্ধ মন্দিরের ভিতর থেকে বেরিয়ে এলেন। বৃদ্ধ লোকটিকে দেখে মন্দিরের পুরোহিত বলেই মনে হচ্ছে। বয়স আনুমানিক 70-এর কাছাকাছি। পরনে একটা লাল ধুতি, গলায় তুলসীর মালা আর কাঁধ থেকে কোমর অবধি ঝুলছে একটা পৈতে। বৃদ্ধ পুরোহিতটি এগিয়ে এসে বললেন, তোমরা কারা বাবা? হিমাদ্রি পুরোহিত মশাইকে খুব ভালোভাবেই চেনে। তার জন্মকাল থেকেই এই মন্দিরে তিনি পুজো করে এসেছেন। সে এগিয়ে গিয়ে বলল, পুরোহিত মশাই, আমি হিমু। পুরোহিত মশাই আরেকটু এগিয়ে এসে হিমাদ্রিকে ভালোভাবে প্রত্যক্ষ করে বললেন, হিমু, তুমি? কিন্তু তুমি তো... 5 বছর পড়াশোনার জন্য শহরে ছিলাম, কালই ফিরলাম। কেমন আছেন? ভালো ভালো ভালো। এই ছেলেটা কে? আমার বন্ধু অনাবিল, কিছুদিনের জন্য আমার সাথেই এসেছে। পুরোহিত মশাইয়ের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। তিনি নিচু স্বরে বললেন, কিন্তু তোমরা খুব ভালো সময় গ্রামে এসে পড়েছ। এখন গোটা গ্রাম জুড়ে জামগার প্রহর চলছে। ক্ষতি কিছুই হবে না যদি সব নিয়ম কানুন সঠিকভাবে মানা যায়। তাও একটা বিপদের আশঙ্কা তো থাকেই, বলো। আচ্ছা তারা আমি আসছি। এই বলে পুরোহিত মশাই মন্দিরের ভিতর চলে গেলেন। ফিরলেন হাতে দুটো লাল সুতো নিয়ে। তোমাদের হাতটা বাড়াও দেখি। হিমাদ্রি আর অনাবিল নিজেদের হাতটা বাড়িয়ে দিল পুরোহিত মশাইয়ের দিকে। পুরোহিত মশাই বিড়বিড় করে মন্ত্র পাঠ করতে করতে সুতো দুটো বেঁধে দিল দুজনের হাতে। দেবী কুদ্রাবুড়ি তোমাদের প্রতি সহায় হন। আমরা এখন আসি তাহলে, পরে আবার আসবো। এই বলে হিমাদ্রি আর অনাবিল মন্দির থেকে বেরিয়ে গেল। জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে হিমাদ্রি খেয়াল করলো অনাবিলকে বেশ বিচলিত লাগছে। তার দিকে একটা সিগারেট এগিয়ে দিয়ে হিমাদ্রি বলল, জামোগা কে? সেই প্রশ্নই তোর মাথায় ঘুরছে, তাই তো? অনাবিল সিগারেটে একটা লম্বা টান দিয়ে বলল, সে তো আছেই। আচ্ছা, আমার একটা কথা বলতো, পুরোহিত মশাইয়ের পরিবার বলতে কে কে আছেন এখানে? বিয়ে তো উনি করেননি, তাই পরিবার বলতে কেউ নেই। এবার আত্মীয় স্বজন থেকে থাকলেও তো আমার জানা নেই। কেন বল দেখি? না, তেমন কিছু নয়, চল। জঙ্গল পেরিয়ে ওরা যখন গ্রামের মধ্যে প্রবেশ করলো তখন দেখলো একটা বাড়ির সামনে ভিড় জমায়েত করেছে। হিমাদ্রি এগিয়ে গিয়ে একজনকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? মতিলালের ছেলেকে জামগায় পেয়েছে গো, জামগায় পেয়েছে। ওরা ভিড় ঠেলে এগিয়ে গেল সামনের দিকে। হোমের আগুন জ্বলছে, আর তার ঠিক সামনেই লোহার বেড়ি দিয়ে ঘেরা একটা জায়গায় একটা সদ্যজাত শিশুকে শুইয়ে রাখা আছে। একটা তান্ত্রিক হাতে একটা মৃত হাঁস নিয়ে মন্ত্র পাঠ করে চলেছে। হাঁসটির একটা পা কাটা। তান্ত্রিকটি হোমের আগুন থেকে একটা গরম তেলের পাত্র তুলে বাচ্চাটিকে নিয়ে আসার আদেশ দিলেন। তারপর বাচ্চাটির হাতে একটা লাল রঙের সুতো বেঁধে তার কুড়ে আঙুলটি গরম তেলের পাত্রে চুবিয়ে দিলেন। বাচ্চাটি তীব্র যন্ত্রণায় ছটফট করতে লাগলো। রাগে ঘৃণায় হিমাদ্রির সারা শরীর যেন জ্বলে উঠল। সে কোনো রকমে নিজেকে সামলে নিল। অনাবিল হিমাদ্রির কানে চুপি সারে বলল, চিকেন ফ্রাই, মটন ফ্রাই, ফিশ ফ্রাই, এছাড়াও অনেক ফ্রাই দেখেছি, কিন্তু এ যে একেবারে জীবন্ত মানুষের ফিঙ্গার ফ্রাই, এটা বেশ ইউনিক মানতে হবে। তুই কি এখনো মজা করবি? এই দৃশ্যগুলো দেখে তোর রাগ হচ্ছে না? আমি কখন বললাম যে আমার রাগ হচ্ছে না? তুই তো আমার পথে বাঁধা হয়ে দাঁড়িয়ে আছিস, না হলে কবেই এদের... থাক, তোকে কিচ্ছু করতে হবে না, যা করার আমি করব। এখন বাড়ি চল।
গভীর রাত। হিমাদ্রি একটা বাচ্চা মেয়ের হাত ধরে হেঁটে চলেছে। হিমাদ্রি বুঝতে পারছে না ওদের গন্তব্য ঠিক কোথায়। দুপাশে সুবিস্তীর্ণ গভীর জঙ্গলের মাঝ বরাবর একটা ফাঁকা রাস্তা দিয়ে ওরা হেঁটে চলেছে। মাঝে মধ্যেই কোথাও থেকে ভেসে আসছিল বাঁশির মধুর সুর। খুব চেনা লাগলো সুরটা। এর আগেও সুরটা কোথায় যেন শুনেছে সে, কিন্তু কোথায় শুনেছে তা তার মনে পড়ছে না। মেয়েটি হঠাৎ মাঝপথে দাঁড়িয়ে গেল। তার চোখের দৃষ্টি নিথর। সামনে আঙুল তুলে মেয়েটি কি যেন দেখাতে চাইছে হিমাদ্রিকে। তার আঙুলের ইশারায় সামনের দিকে তাকালো হিমাদ্রি। সে ভারী অবাক হলো। রাস্তার মাঝ বরাবর একটা দরজা দাঁড় করানো আছে। হঠাৎ দরজাটি ধীর গতিতে এগিয়ে আসছে ওদের দিকে। খানিকটা সময়ের মধ্যে দরজাটি ওদের কয়েক হাত দূরত্বে এসে দাঁড়ালো। হিমাদ্রি এগিয়ে গেল দরজাটির দিকে, আর তখনই কেউ বা কারা যেন দরজার পিছন থেকে ধাক্কা মারছে। হিমাদ্রি দরজাটা খোলার চেষ্টা করল, কিন্তু খুলল না। ধীরে ধীরে দরজায় ধাক্কা মারার আওয়াজটা বাড়তে থাকে। হিমাদ্রি আপ্রাণ চেষ্টা করতে লাগলো দরজাটি খোলার, কিন্তু কোনো লাভ হলো না। ধাক্কা মারার শব্দ ক্রমশই বাড়তে থাকে, যেন শত শত মানুষ একসাথে দরজায় ধাক্কা মেরে চলেছে। ক্রমশ আওয়াজটা অসহনীয় লাগতে শুরু করলো হিমাদ্রির কাছে। সে কান চেপে বসে পড়ল রাস্তাতে। মেয়েটি হঠাৎ ওর কাঁধের উপর হাত দিয়ে ওর নাম ধরে ডেকে উঠল। হিমাদ্রি, এই হিমাদ্রি, হিমাদ্রি! ধর্মর করে বিছানার উপর উঠে বসল হিমাদ্রি। তার গোটা শরীর ঘামে ভিজে গেছে। হৃদস্পন্দন দ্রুত ওঠানামা করছে। এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। ধাতস্থ হতে হিমাদ্রির কিছুটা সময় লাগলো। কিরে, ঠিক আছিস? অনাবিল হিমাদ্রির দিকে এক গ্লাস জল এগিয়ে দিয়ে বলল, বাইরে চল। আমি বাজি রেখে বলতে পারি এই দৃশ্য সচক্ষে এর আগে তুই কোথাও দেখিসনি। হিমাদ্রি ঢক ঢক করে জলটা গলায় ঢেলে নিয়ে তারপর বলল, আবার কি হলো? তুই আয় আমার সাথে। এই বলে অনাবিল হিমাদ্রির হাত ধরে তাকে বাড়ির বাইরে নিয়ে এলো। হিমাদ্রি বাইরে এসে দেখল কাল যে বাড়ির সামনে ভিড় জমায়েত হয়েছিল, আজ পুনরায় সেই বাড়ির সামনেই ভিড় জমায়েত হয়েছে। ভিড় ঠেলে দুজনে এগিয়ে গেল। দৃশ্যের নৃশংসতায় হিমাদ্রির গা গুলিয়ে উঠল। একটা মুন্ডুহীন মানুষের দেহ। মুন্ডুটা যেন ধর থেকে ছিঁড়ে নেওয়া হয়েছে। দেহের কিছু কিছু জায়গা থেকে মাংস খুবলে নেওয়া হয়েছে। সেখানের হাড়গুলো দৃশ্যমান। কোনো রকমে ভিড় ঠেলে বাইরে এসে হিমাদ্রি বমি করে ফেলল। হিমাদ্রি শুনতে পেল ভিড়ের মধ্যে থেকে কেউ একজন বলছে, ছেলের জ্বর কমেনি দেখে বেচারা ডাক্তার ডাকতে গিয়েছিল, আর আজকে এই হাল। জানি না এই অভিশাপ থেকে আমরা কবে মুক্তি পাব। গভীর রাত। জঙ্গলের মধ্যে দুটো ছায়ামূর্তি খুব সন্তর্পণে পুকুর পাড়ের দিকে হেঁটে যাচ্ছে। ওদের মধ্যে একজনের হাতে ছোট্ট একটা লোহার বাক্স। পুকুর পাড়ে গিয়ে সে বাক্সটা নিচে নামিয়ে রাখল। তারপর ধারালো কিছু বের করে নিজের হাতটা শৌখিনভাবে কেটে নিল। কিছুক্ষণের মধ্যেই কাটা জায়গাটি থেকে গল গল করে রক্তের ধারা নেমে এলো। হাতটা বাক্সের উপরে ধরে রেখে বিড়বিড় করে মন্ত্রপাঠ করতে লাগলো। টপ টপ করে বাক্সের উপর রক্তের ফোঁটা পড়তে লাগলো। হঠাৎ করেই প্রচণ্ড দাপুটে ঝড় শুরু হয়ে গেল। একটা গাছ মর্মর শব্দ করে ওদের খুব কাছেই আছড়ে পড়ল। ওরা ছিটকে গিয়ে কিছুটা দূরত্বে সরে এলো। ও চলে এসেছে, যত তাড়াতাড়ি সম্ভব হাত চালাও। লোকটা কিছু লোহার খণ্ড বাক্সটির সাথে বেঁধে দিয়ে বাক্সটি পুকুরে ছুঁড়ে ফেলে দিল। তারপর দুজনে মন্দিরের উদ্দেশ্যে দ্রুত বেগে ছুটতে শুরু করল। হঠাৎ করে পিছনের ব্যক্তিটি থেমে গেল। সে চিৎকার করে বলে উঠল, যত দ্রুত সম্ভব আপনি এখান থেকে পালান। সামনের ব্যক্তিটি কথাটা শোনা মাত্রই প্রাণপণে ছুটতে শুরু করলো।
হঠাৎ পিছন থেকে একটা নারকীয় গর্জনের আওয়াজে তার রক্ত হিম হয়ে গেল। ঝড়ের দাপট ক্রমশ বেড়ে চলেছে। তাকে যেভাবে হোক মন্দিরের ভিতরে প্রবেশ করতেই হবে। ওই নারকীয় আততায়ীর কাছে সে কিছুতেই প্রাণ হারাতে চায় না। এর থেকে স্বেচ্ছা মৃত্যু অনেক সুখের। ওই তো সামনে মন্দিরের বাইরে মশালের আলো দেখা যাচ্ছে। সে নিজের সমস্ত শক্তি একত্রিত করে যতটা সম্ভব দ্রুত বেগে ছুটতে শুরু করলো। হঠাৎ একটা প্রকাণ্ড গাছ মর্মর শব্দ করে তার গায়ের উপর আছড়ে পড়ল। একটা অস্ফুট আর্তনাদ ঝড়ের শব্দের সাথেই মিলিয়ে গেল। রাত কটা বাজে অনাবিলের খেয়াল নেই। কোনো এক অজ্ঞাত কারণে তার ঘুম ভেঙে গেল। খোলা জানলা দিয়ে শীতল হাওয়া ঘরে প্রবেশ করছিল। অনাবিলের বেশ শীত শীত লাগলো। উঠে গিয়ে জানলা বন্ধ করতে যাবে, ঠিক এমন সময় সে দেখতে পেল পুকুর পাড়ে এক অবয়ব জানলার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। চিনতে কোনো অসুবিধে হলো না। এই সেই দিনের রাতে দেখা বাচ্চা মেয়েটি। মেয়েটি তাকে হাতের ইশারায় ডাকছে। অনাবিল আগু পিছু না ভেবে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। সে পুকুর পাড়ে এসে দেখল কোথাও কেউ নেই। আশ্চর্য ব্যাপার, মেয়েটি গেল কোথায়? অনাবিল চারিদিক ভালোভাবে প্রত্যক্ষ করতে লাগলো। তার দৃষ্টি গেল জঙ্গলের পথের দিকে। মেয়েটি ধীর পায়ে জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে। অনাবিল মনে মনে প্রতিশ্রুতি নিল আজ এর রহস্য উন্মোচন করেই ছাড়বে সে মেয়েটির পিছু করতে করতে কখন যেন সেই মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছে। হঠাৎ একটা তীব্র আর্তনাদের আওয়াজে অনাবিল চমকে উঠল। আওয়াজটা মন্দিরের পিছন থেকে এলো না? হ্যাঁ। দৌড়ে মন্দিরের পিছনের দিকে গিয়ে এক ভয়াবহ দৃশ্যে তার গোটা শরীর আড়ষ্ট হয়ে গেল। একটা দীর্ঘ লালচে কালো অতিকায় জীব পুরোহিত মশাইয়ের মৃতদেহটা টেনে টেনে নিয়ে যাচ্ছে। অনাবিলের গলা থেকে একটা ভয়ার্ত আর্তনাদ বেরিয়েই আসছিল। ঠিক সেই সময় একটা হাত পিছন থেকে তার মুখটা চেপে ধরল। তারপর ব্যক্তিটি তাকে টানতে টানতে মন্দিরের আড়ালে নিয়ে এলো। অনাবিল পিছন ফিরতেই হতবাক হয়ে তাকিয়ে রইল ব্যক্তিটির দিকে। কাঁপা কাঁপা গলায় বলে উঠল, পুরোহিত মশাই, আপনি? হিমাদ্রির আচমকাই ঘুমটা ভেঙে গেল। বাইরে কারা যেন খুব ধীর কণ্ঠে সমস্বরে জামুগা নামটি আওড়ে যাচ্ছে। উফ, আবার মনে হয় এরা এদের ফালতু রিচুয়ালগুলো শুরু করেছে। শান্তিতে একটু ঘুমোতেও দেবে না। হঠাৎ হিমাদ্রি লক্ষ্য করল অনাবিল বিছানাতে নেই। আশ্চর্য, ছেলেটা এত রাতে গেল কোথায়? হিমাদ্রি উঠে তার বাবার ঘরের দিকে গেল। দরজা ভেজানোই ছিল। ঘরের ভিতরে গিয়ে দেখল তার বাবাও ঘরে নেই। আশ্চর্য, দুজনে গেল কোথায়? বাইরে থেকে আওয়াজটা এখনো তার কানে ভেসে আসছে। হিমাদ্রি দরজা ঠেলে বাড়ির বাইরে বেরিয়ে এসে দেখল সমস্ত গ্রামবাসীরা সারিবদ্ধভাবে জঙ্গলের পশ্চিম প্রান্তে হেঁটে চলেছে। কেউ কেউ হোঁচট খেয়ে, কেউ বা মুখ থুবড়ে পড়ে গিয়ে পুনরায় উঠে চলতে শুরু করেছে। কিন্তু আশ্চর্য, তাদের মুখে ব্যথার কোনো ভাবলেশ মাত্র নেই। তাদের দৃষ্টি শূন্য, যেন কারোর দ্বারা সম্মোহিত হয়ে আছে তারা। কিন্তু ওরা যাচ্ছে কোথায়? মন্দিরের ভিতর একটা অদ্ভুত নিস্তব্ধতা জেঁকে বসেছে। প্রদীপের শিখা মাঝে মধ্যে কেঁপে কেঁপে উঠছে। অনাবিল জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে পুরোহিত মশাইয়ের দিকে। কিছুটা সময়ের অবকাশে অনাবিল বলল, দয়া করে চুপ করে থাকবেন না, আমায় ঘটনাটা খুলে বলুন। পুরোহিত মশাই একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, জানি তোমার মনে অনেক প্রশ্নের ভিড় জমেছে। হয়তো সব প্রশ্নের উত্তর আমার কাছেও নেই, কিন্তু যতটা যা জানি তা বলার চেষ্টা করছি।
এই বলে পুরোহিত মশাই কিছুক্ষণ চুপ থেকে বলা শুরু করলেন। প্রায় 25 বছর আগের কথা। নিশিপুর গ্রাম তখন খুব প্রাণবন্ত ছিল। সবুজ ধান ক্ষেত, পুকুর ভরা মাছ, গোলা ভর্তি ধান, গাছ ভরা আম, কাঁঠাল, শাক সবজি, কোনো কিছুরই অভাব ছিল না। ভোর হলে পাখির কলরব, আর সন্ধে নামলেই শঙ্করধ্বনি। প্রকৃতির সৌন্দর্যের বিলাসে মেতেছিল এই গ্রাম। কিন্তু এই সুখ চিরতরে বিদায় নয় আমারই একটা বড় ভুলের জন্য। একদিন সন্ধ্যায় দেবীর পুজোর জন্য বাজার সেরে মন্দিরে ফিরছিল। এসে দেখি একজন ব্যক্তি একটা সদ্যজাত শিশুকে কোলে নিয়ে মন্দিরে উঠানে বসে আছে। লোকটা বিধ্বস্ত হয়ে যাওয়ায় শরীর দেখে আমার নিদারুণ খারাপ লাগলো। ওদের খাওয়ার জন্য দুধ, কলা, মুড়ি দিলাম। খানিক বাদে লোকটাকে একটু ধাতস্থ হতে জিজ্ঞেস করলাম, তুমি কে? আর এই বাচ্চাটিই বা কে? এর মা কোথায়? হ্যাঁ, তোমরা কোথা থেকে এসেছো? উত্তরে লোকটা কাতর কণ্ঠে বলল, ঠাকুরমশাই, আমি নন্দগোপাল। আমি বল্লভপুর গ্রাম থেকে এসেছি। ঠাকুরমশাই, আমার বড় বিপদ। আমাকে আমাকে রক্ষা করুন ঠাকুরমশাই, আমাকে রক্ষা করুন। এই বলে লোকটা হাত জোর করে হাউমাউ করে কাঁদতে শুরু করে দিল। ঠাকুরমশাই, আমাকে রক্ষা করুন। আমার বড় অস্বস্তি লাগছিল। ওর কাঁধে হাত রেখে বললাম, আহা, ওভাবে ভেঙে পড়ো না। আমাকে গোটা ঘটনাটা খুলে বলো। আমি যথাসম্ভব চেষ্টা করব তোমাকে এই বিপদ থেকে উদ্ধার করা। আমার কথায় লোকটা একটু আশ্বস্ত হলো, কিন্তু লোকটি যা বলল তা শুনে আমার ভিমরি খাওয়ার অবস্থা। প্রায় 1 মাস আগের ঘটনা। কোথা থেকে এক মহিলা মরণাপন্ন অবস্থায় আমাদের গ্রামে এসে উদয় হয় এই বাচ্চাটিকে সঙ্গে নিয়ে। মহিলাটিকে বাঁচানো সম্ভব হয়নি, তবে এই বাচ্চাটির অবস্থাও রীতিমতো খারাপই ছিল। দীর্ঘ 2 দিন ধরে চিকিৎসার পরেও ফলস্বরূপ কোনো লাভ হয়নি। ঠিক দ্বিতীয় দিন রাতে আমি এবং আমার স্ত্রী ঘুমিয়েই ছিলাম। বাচ্চাটি আমার স্ত্রীর পাশেই ঘুমিয়েছিল। হঠাৎই কোথা থেকে একটা ঠান্ডা হাওয়া এসে আমার গোটা শরীর কাঁপিয়ে দিয়ে চলে গেল। আমার তৎক্ষণাৎই ঘুমটা ভেঙে গেল। বিছানার উপর উঠে দেখি জানালার পাল্লা দুটোও খোলা। উঠে গিয়ে জানালার পাল্লা দুটো বন্ধ করতেই যাব, ঠিক এমন সময় লক্ষ্য করলাম শিশুটি তার নিজের জায়গায় নেই। তারপর হঠাৎই পাশের ঘর থেকে বাসনপত্র পড়ার ঝনঝন আওয়াজ আসতেই দ্রুত পাশের ঘরে গেলাম। গিয়ে যা দেখলাম তাতে আমার গোটা গায়ের লোম খাড়া হয়ে গেল। নড়াচড়ার মতন ক্ষমতাও তখন হারিয়ে ফেলেছিলাম। দেখলাম বাচ্চাটির দেহ শূন্যে ভাসছে। বাচ্চাটির চারিদিকে ঘিরে একটা লাল আভা বিচ্ছুরিত হচ্ছে। বাচ্চাটি শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে আমারই দিকে। হঠাৎই বাচ্চাটির পিছনে একটা কালো ছায়ামূর্তির আবির্ভাব হলো। তারপর একটা গম্ভীর অনুরণিত কণ্ঠস্বর আমার কানের কাছে এসে পৌঁছালো। হঠাৎ করে যেন চোখের সামনে অন্ধকার নেমে এলো। তারপর আর কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল, নিজেকে তখন নগ্ন অবস্থায় গ্রামের রাস্তায় উদ্ধার করি। চোখ খুলতেই একটা অজানা ভয় আমায় চেপে ধরল। চারিদিকে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। গ্রামবাসীদের ছিন্ন ভিন্ন হয়ে থাকা মুন্ডুহীন দেহগুলি জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সে যে কি ভয়াবহ দৃশ্য তা আমি বলে বোঝাতে পারবো না। তারপর দেখলাম বাচ্চাটি পাশেই শুয়ে আছে। তাকে দেখে আগের দিন রাতের সমস্ত ঘটনা মনে পড়ে গেল। ভয়ে আমার সমস্ত শরীর কেঁপে উঠল। বুঝতে আর কোনো অসুবিধা হলো না গ্রামবাসীদের এই অবস্থার কারণ এই বাচ্চাটিকে তখনই শেষ করে ফেলতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। বাচ্চাটির প্রতি মায়াই হোক কিংবা ওই অপশক্তির কারণেই হোক, বারবারই বাধা পাচ্ছিলাম।
আমার স্ত্রীকে খোঁজার চেষ্টা বৃথা ভেবে বাচ্চাটিকে নিয়ে আমি গ্রাম ছেড়ে পালিয়ে আসি। দিনের বেলায় সব স্বাভাবিকই থাকে, কিন্তু রাত হলেই মনে হয় যেন ওই মুন্ডুহীন দেহগুলো আমায় ধাওয়া করছে। সেই দানবীয় ভয়ঙ্কর কণ্ঠস্বর যেন সুদূর থেকে আমার কানে ভেসে আসছে। আমার নাম ধরে সে ডাকছে। এখনো এখনো আওয়াজটা আমার কানেই ভেসে আসছে। নন্দগোপাল কান পেতে কিছু শোনার চেষ্টা করতে থাকে। ওকে কি আশ্বাস দেওয়া উচিত তা আমি বুঝে উঠতে পারছিলাম না। নন্দগোপাল মন্দিরের জ্বলন্ত মশালের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর চোখের দিকে তাকাতে আমার কেমন একটা অস্বস্তি বোধ হচ্ছিল। চোখের মনি দুটো অস্বাভাবিক রকম নিশ্চল, স্থির। আমি তখন ওর কাঁধ ধরে নাড়া দিলাম। নন্দগোপাল, নন্দগোপাল! আমার ডাকে ও চমকে উঠল। হ্যাঁ, বলুন। আপাতত আজকে রাতটা তুমি মন্দিরের ভেতরেই বিশ্রাম নাও, কেমন? কাল সকালে এর কিছু একটা সুরাহা বার করা যাবে। আমি বাইরে আছি, কিছু দরকার হলে জানিও। উত্তরে নন্দগোপাল কিছু বলল না। সে ঘাড় নেড়ে বাচ্চাটিকে সঙ্গে করে মন্দিরের ভিতরে চলে গেল। সকালে যখন ঘুম ভাঙল মন্দিরের ভিতরে গেলাম। গিয়ে ভারী আশ্চর্য হলাম। বাচ্চাটি তার জায়গায় শুয়েছিল, কিন্তু নন্দগোপাল ভিতরে নেই। মনে মনে ভাবলাম, বাচ্চাটাকে এই অবস্থায় রেখে লোকটা গেল কোথায়? হঠাৎ বাইরে থেকে কিছু লোকদের আওয়াজ কানে এলো। পুরোহিত মশাই, পুরোহিত মশাই! বাইরে গিয়ে দেখি জনাচারের গ্রামবাসী মন্দিরের সামনে এসে উপস্থিত হয়েছে। বললাম, তোমরা এত সকালে এখানে কি করছো? সর্বনাশ হয়ে গেছে গো, সর্বনাশ হয়ে গেছে। গৌরীশঙ্করের দেহটা জঙ্গলের পশ্চিম প্রান্তে পাওয়া গেছে। সে কি জঘন্য অবস্থা! ধর থেকে মুন্ডুটা যেন কেউ ছিঁড়ে নিয়ে গেছে। সে কি এমন অবস্থা হলো কিভাবে? হ্যাঁ, জানি না ঠাকুর মশাই। ঠিক আছে, তোমরা যাও, আমি আসছি। ওরা চলে যেতে বাচ্চাটিকে নিয়ে আমি মন্দির থেকে বেরিয়ে পড়লাম। কিন্তু গিয়ে যা দেখলাম তাতে আমার বুক কেঁপে উঠল। গৌরী শঙ্করের দেহ থেকে কেউ যেন প্রবল আক্রোশে মুন্ডুটা ছিঁড়ে নিয়েছে। দেহ থেকে মাংসগুলো যেন খুবলে নিয়েছে, ঠিক যেমন বর্ণনা আগের দিন রাতে নন্দগোপালের মুখে শুনেছিলাম। কেমন একটা ভয়াবহ সন্দেহ আমার মনের মধ্যে জেঁকে বসলো। ভগবানের কাছে প্রার্থনা করলাম আমার সন্দেহ যেন সত্যি না হয়। গোটা দিনটা বসত বাড়িতেই কাটালাম। একটা আশ্চর্য ব্যাপার খেয়াল করলাম, সদ্যজাত শিশুরা সাধারণত অকারণেই কান্নাকাটি করে, কিন্তু কাল থেকে বাচ্চাটাকে একবারের জন্য কাঁদতে দেখলাম না। সন্ধ্যাবেলায় বাচ্চাটাকে নিয়ে মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। গিয়ে দেখি মন্দিরের সিঁড়িতে নন্দগোপাল একটা চাদর জড়িয়ে থরথর করে কাঁপছে, কিন্তু তার পাশে যে বসে আছে তাকে দেখে ভারী অবাক হলাম। আমার যমজ ভাই সুদর্শন। সে একজন পণ্ডিত, আমার সেই ভাই যে তন্ত্র সাধনাকে একটা খারাপ জায়গায় নিয়ে গেছিল শুধুমাত্র অমর হওয়ার লোভে। তার জন্য সে নরবলি দিতেও পিছপা হয়নি। ওর এই কুকর্মের কথা গ্রামের লোকেরা জানতে পেরে ওকে জ্যান্ত পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেয়, কিন্তু সেদিনের পর থেকে ওকে আর খুঁজে পাওয়া যায়নি। প্রায় 5 বছর পর আবার তাকে দেখি বেশ অবাক হয়েছিলাম। আমি জিজ্ঞেস করলাম, তুই এখানে? উত্তরে সুদর্শন স্মিত হেসে বলল, হ্যাঁ আমি। তুই বিপদে পড়বি আর আমি আসবো না, তা কি করে হয়? যতই হোক তুই আমার যমজ ভাই বলে কথা। তোকে গ্রামের কেউ দেখে ফেললে বিপদ বাড়বে বই কমবে না। যত শীঘ্রই সম্ভব তুই এখান থেকে চলে যা। সুদর্শন আবার স্মিত হেসে বলল, আমি চলে গেলে তোকে আর এই গ্রামটাকে জামোগার হাত থেকে কে রক্ষা করবে? জামোগা? জামোগা নামটা সুদর্শনের মুখ থেকেই প্রথম শোনা। সে বলল, হ্যাঁ জামোগা।
এই জামোগা নামের অপশক্তির কালো ছায়া তোদের মাথার ওপর ঘূর্ণিপাক খাচ্ছে। দেখ দেখ দেখ, সময় থাকতে এর সুরাহা না করলে ঠিক ওরই মতো অবস্থা হবে তোদের। সুদর্শন আঙুল তুলে নন্দগোপালের দিকে ইশারা করলো। তুই এত সব জানলি কি করে? হ্যাঁ, সুদর্শন হো হো করে হেসে উঠল। তুই একটা সামান্য মন্দিরের পুরোহিত, আর আমি মহান তন্ত্র সাধক সুদর্শন পণ্ডিত। পঞ্চভূতের শক্তি লাভ না করতে পারলেও আমার মধ্যে এমন অনেক বিশেষ ক্ষমতা আছে যা তোদের ধারণার বাইরে। আমি চাইলেই তোদের গ্রামকে নিশ্চিহ্ন করে দিতে পারি। তাই তোরা এটাই ভেবে খুশি থাক যে আমি তোদের বাঁচাতে এসেছি। এখন আমি চলি। আমার দৃঢ় বিশ্বাস কিছুদিন পর আমাকে তোদের মনে পড়বে। এই বলে সুদর্শন হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে মিলিয়ে গেল। এতটা বলে থামলেন পুরোহিত। তিনি রীতিমতো হাঁপাতে শুরু করেছেন। অনাবিল হতভম্বের ন্যায় তাকিয়ে আছে পুরোহিত মশাইয়ের দিকে। পুরোহিত মশাইয়ের মুখের আদল যেন ধীরে ধীরে পাল্টে যাচ্ছে। তিনি উঠে টলতে টলতে ঘরের কোণের দিকে গেলেন। তারপর একটা বড় লোহার বাক্স খুলে তার থেকে একটা শিশি বের করে আনলেন। তারপর শিশির মধ্যে থাকা তরলটি ঢকঢক করে গলায় ঢেলে নিলেন। একটু ধাতস্থ হতে তিনি পুনরায় ফিরে এসে অনাবিলের সামনে বসলেন। অনাবিল জিজ্ঞাসা করল, পুরোহিত মশাই, হঠাৎ করে কি হলো আপনার? আপনি ঠিক আছেন? হ্যাঁ, একটু শ্বাসকষ্ট হচ্ছিল, এখন ঠিক আছে। তা কোথায় যেন ছিলাম? আপনার ভাই চলে গেলেন, তারপর? আমার ভাই চলে যাওয়ার সময় ঠিক যে কথা বলেছিল তা অক্ষরে অক্ষরে ভুলে গেল। প্রতিদিন রাতে গ্রামে এক একজন করে উধাও হয়ে যাচ্ছে। পরের দিন সকালে তাদের মুন্ডহীন দেহগুলো জঙ্গলের মধ্যে পাওয়া যাচ্ছে। একটা অজানা আতঙ্ক গোটা গ্রামকে ধীরে ধীরে গ্রাস করে নিল। সন্ধ্যার পর গ্রামবাসীদের বাড়ির বাইরে বেরোনো বন্ধ হয়ে গেল। বাড়ির বাইরে পা রাখা তো দূরের কথা, ঘরের জানলা খুলতেও ভীষণ আপত্তি ছিল তাদের। মনের মধ্যে শুধু একটাই ভয়, জানি না আবার আজকে কে শিকার হতে চলেছে। সুদর্শন চলে যাবার পর নন্দগোপালও সেই রাত থেকে নিখোঁজ। আমার বুঝতে কোনো অসুবিধা হলো না। এই নৃশংস মৃত্যুগুলোর পিছনে কোনো না কোনোভাবে নন্দগোপালই দায়ী। এদিকে আমি বাচ্চাটিকে নিয়ে ভীষণ ফ্যাসাদে পড়েছি। হ্যাঁ, কসমিন কালও সংসার ধর্ম পালন করব না বলে দৃঢ় প্রতিশ্রুতি নিয়েছিলাম। তাই এই বাচ্চাটাকে সামলানো আমার জন্য অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াচ্ছিল। সন্ধ্যের পর গ্রামের উপর মৃত্যুর ছায়া তো তাণ্ডব করছিলই, তারপর হঠাৎ করেই কোন এক অজানা রোগ গ্রামের বাচ্চাদের মধ্যে দেখা দিল। জ্বর, বমি, শরীরে হলুদ ছোপ ছোপ দাগ, হঠাৎ করে হাত পা অসাড় হয়ে যাওয়া। সদ্যজাত শিশুদের থেকে শুরু করে 5-6 বছরের বাচ্চা পর্যন্ত বাদ যাচ্ছে না এই মরণ রোগের থেকে। কোনো চিকিৎসাতেই কিছু লাভ হচ্ছিল না। এক এক করে মৃত্যুর কোলে ঢলে পড়তে থাকে সমস্ত বাচ্চারা। কোনো মায়েরা সন্তান হারানোর শোকে আত্মহত্যা পর্যন্ত করতে লাগলো। গ্রামবাসীরা রীতিমতো আমার পায়ে পড়ে হাও হাও করে কান্নাকাটি শুরু করে দিল। পুরোহিত মশাই, কিছু একটা উপায় বের করুন। চোখের সামনে বাচ্চাগুলোকে এইভাবে মরতে তো দেখতে পারি না। ওদের আশ্বাস দেওয়ার মতো কোনো ভাষায় আমার কাছে তখন ছিল না। কি বা করতাম আমি? আমার কি করা উচিত ওই মুহূর্তে দাঁড়িয়ে কিছুই বোধগম্য হচ্ছিল না। নিজেকে চরম দোষী সাব্যস্ত করতে লাগলাম আমি তখন। একদিন সন্ধ্যেবেলায় ভারাক্রান্ত মন নিয়ে দেবী মায়ের সামনে বসে আছি। হঠাৎ শুনতে পেলাম বাইরে থেকে কেউ আমার নাম ধরে ডাকছে, শশীধর, শশীধর। বাইরে বেরিয়ে দেখলাম সুদর্শন মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছে।
তার কাঁধে একটা মানুষের দেহ ঝুলছে। তারপর সুদর্শন দেহটা মন্দিরের উঠানে নামিয়ে রাখতেই মুখটা চিনতে পারলাম, নন্দলাল। মাত্র কিছুদিনেই তার চেহারায় অনেকটা বদল হয়েছে। তুই এখানে? আর নন্দলালকে কোথায় পেলি? হ্যাঁ, জঙ্গলের পশ্চিমে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তুলে নিয়ে আসি। ওর শরীর এখন সম্পূর্ণভাবে বদকাওয়ার আয়ত্তে আছে। আমি বিস্মিত হয়ে বললাম, বদকাওয়া? হ্যাঁ হ্যাঁ, বদকাওয়া জামগার একটা অংশ। সে যার শরীর একবার আয়ত্তে পায়, সেই শরীর যতক্ষণ না পঞ্চভূতে বিলীন হয়ে যাচ্ছে ততক্ষণ সেই শরীর ছেড়ে সে যায় না। নন্দগোপাল এখন শুধু একটা নরখাদক ছাড়া আর কিচ্ছু নয়। কি এখনো আমাকে বলবি এখান থেকে চলে যেতে? আমার মনের মধ্যে কেমন একটা সংকোচ বোধ হচ্ছিল। সুদর্শনকে ভরসা করতে কিছুতেই মন চাইছিল না, কিন্তু গ্রামের দুর্দশার কথা ভেবে বললাম, তুই গ্রামটাকে সত্যিই বাঁচাতে পারবি তো? এই নিরীহ বাচ্চাগুলোকে বাঁচাতে? হ্যাঁ, আরে সেই কারণেই তো এসেছি। যা করার আজকে রাতেই করতে হবে। আমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই। কিন্তু জামগা, বদকাওয়া ওরা কারা? হ্যাঁ, এখানে এলেই বা কি করে? খানিকক্ষণ চুপ করে থেকে সুদর্শন বলল, বদকাওয়া ও চটকাওয়া, এই দুই অপদেবতার সমন্বয়ে তৈরি হয় ভয়ঙ্কর অপশক্তি জামগা। এর শিকার সাধারণত সদ্যজাত শিশুরাই হয়। সদ্যজাত শিশুদের জীবন শক্তি গ্রাস করে জামগা আরও শক্তিশালী হয়ে ওঠে। এর কবল থেকে শিশুদের মুক্ত করার একটাই উপায়, গোগাজিকে জাগাতে হবে, তাকে সন্তুষ্ট করতে হবে। গোগাজি? হ্যাঁ হ্যাঁ, গোগাজি। কিন্তু এই শক্তিকে জাগানোর উপাচার খুবই যন্ত্রণাদায়ক। যন্ত্রণাদায়ক? কিন্তু কেন? একটা শিশুর ওপর জামগার প্রকোপ পড়লে তার শরীরে বিশেষ কিছু লক্ষণ দেখা যায়। যেমন লক্ষণ এই গ্রামের বাচ্চাদের ওপর দেখা যাচ্ছে। বাচ্চাটির শরীরের ওপর জামগার প্রকোপ পড়েছে কিনা তা নিশ্চিত করার জন্য একটা জীবিত হাঁস বাচ্চাটির সামনে ছেড়ে দিতে হবে। যদি হাঁসটা কোনোভাবে বাচ্চাটার কাছে না যেতে চায় তাহলে বুঝতে হবে বাচ্চাটির ওপরে জামগার প্রকোপ পড়েছে। কিন্তু যদি হাঁসটা মারা যায় তাহলে কি? সেটা যদিও সম্ভব নয়, কিন্তু যদি এমনটা হয় তাহলে বাচ্চাটাকে মারা ছাড়া আর কোনো উপায় নেই। নইলে শুধু একটা গ্রাম কেন, গোটা সৃষ্টি ধ্বংস হয়ে যেতে পারে। সেই শক্তিকে আটকানোর ক্ষমতা শুধু আমি কেন, পৃথিবীর কারোর কাছে নেই। এমনটা কেন? কারণ বাচ্চাটির জন্ম বদকাওয়া ও চটকাওয়ার সমন্বয় হয়েছে, সাক্ষাৎ জামগা। যাই হোক, নিশ্চিত হবার পর গোগাজিকে জাগানোর জন্য যজ্ঞ করতে হবে। যজ্ঞের অগ্নিকে সাক্ষী রেখে হাঁসটাকে মেরে ফেলতে হবে এবং তার একটা পা কেটে সেই অগ্নিতে নিবেশ করতে হবে। তারপর একটা গরম তেলের পাত্রে বাচ্চাটির ডান হাতের কোড়ে আঙুল নিবেশ করতে হবে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, যজ্ঞ চলাকালীন বাচ্চাটি যেন লোহার বেড়ি দিয়ে ঘেরা থাকে। তারপরে পড়ে থাকা তেলটি যজ্ঞের শেষের আগে আগুনে নিবেশ করতে হবে। সুদর্শন একটা কাগজ আমার হাতে গুজে দিয়ে বলল, মন্ত্রটা নির্ভুল উচ্চারণ করবি, তা না হলে কিন্তু বিপদ হতে পারে। তোর কাছে আমি চিরকাল কৃতজ্ঞ হয়ে থাকব। সুদর্শন স্মিত হেসে বলল, তা তো তুই থাকবি, কিন্তু তুই আমায় একটা কথা বল, যদি নন্দগোপালের শরীরে বদকাওয়া থাকে তাহলে চটকাওয়া কার শরীরের মধ্যে আছে? হ্যাঁ? সুদর্শনের দৃষ্টি মন্দিরের ভেতরের দিকে গেল। আমার আর বুঝতে বাকি রইল না, এই বাচ্চাটির মধ্যেই চটকাওয়া বিরাজ করছে। সুদর্শন সেই দিকেই তাকিয়ে থেকে বলল, এই যজ্ঞের আগে নন্দগোপালকে বেঁধে ফেলতে হবে। যজ্ঞ চলাকালীন কোনো ব্যাঘাত ঘটলে মহাপ্রলয়ের সৃষ্টি হতে পারে। শীঘ্রই একটা দড়ি নিয়ে আয় তো। আমি দ্রুত মন্দিরের ভেতর থেকে একটা দড়ি নিয়ে এলাম। তারপর দুজনে মিলে নন্দগোপালকে একটা মোটা গাছের সাথে শক্ত করে বেঁধে রাখলাম।
তারপর সুদর্শন যজ্ঞের সমস্ত সামগ্রিক একত্রিত করে যজ্ঞের আগুন জেলে বসে পড়ল তার সামনে। শুরু হলো যজ্ঞের মন্ত্রপাঠ। কিছুক্ষণ পরে সুদর্শন ঝোলা থেকে একটা লোহার বাক্স বের করলো। বাক্সটির মধ্যে কিছুটা মাটি এবং থলে থেকে বের করে আনা একটা শিশি রেখে দিল। তারপর সুদর্শন যেটা করলো সেই দৃশ্য দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সুদর্শন থলে থেকে একটা ধারালো ছুরি বার করে নিয়ে নিজের কোড়ে আঙুলটা কেটে বাক্সের মধ্যে ঢুকিয়ে দিল। তারপর বাক্সটাকে বন্ধ করে বিড়বিড় করে মন্ত্রপাঠ করতে শুরু করলো। মন্ত্রপাঠ হয়ে যাওয়ার পর সেটা যজ্ঞের আগুনে ফেলে দিল। খানিকক্ষণ বাদে সুদর্শন আমাকে আদেশ দিল, বাচ্চাটিকে নিয়ে আয়, আর আমি যতক্ষণ না বলছি ততক্ষণ নিজেকে মন্দিরের ভিতরে বন্দি রাখবি, না হলে তোর প্রাণের সংশয় হতে পারে। সুদর্শনের কথা মতো বাচ্চাটিকে নিয়ে এসে ওর কোলে তুলে দিলাম। তারপর মন্দিরের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে চুপচাপ বসে রইলাম। একটু একটু করে সময় কাটতে লাগলো। কেন জানি না বুকের ভেতর কেমন একটা অস্বস্তি বোধ চেপে ধরল। কি মনে হতে দরজাটা খুলে বাইরে বেরিয়ে এলাম। এসে হতবাক হয়ে তাকিয়ে রইলাম। দেখলাম নন্দগোপালের মুন্ডহীন দেহটা পড়ে আছে যজ্ঞের আগুনের পাশে। সুদর্শন বাচ্চাটির গলায় ছুরি ঠেকিয়ে অনন্ত আকাশের দিকে তাকিয়ে ভিড় করে মন্ত্রপাঠ করে চলেছে। হঠাৎ আমার মাথায় কি হলো জানি না, আমি আর দেরি না করে তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়লাম সুদর্শনের ওপর। বাচ্চাটিকে কোনো ক্রমে কোল থেকে ছিনিয়ে নিলাম। একটা মোক্ষম পায়ের আঘাতে সুদর্শনের শরীরটা কিছুটা দূরে ছিটকে পড়ল। ধপ করে নিভে গেল যজ্ঞের আগুন। ঘটনার তৎপরতায় সে হতভম্ব হয়ে তাকিয়ে রইল আমার দিকে, কিন্তু পাল্টা আঘাত সে করল না, বরং ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে বাচ্চাটার দিকে। কাঁপা কাঁপা পায়ে কোনো রকমে উঠে দাঁড়িয়ে চিৎকার করতে করতে জঙ্গলে উল্টো প্রান্তে দৌড় দিল। সর্বনাশ, সর্বনাশ, ও জেগে উঠেছে রে! সব মরবি, সব কটা মরবি! পালা, পালা, এখানে কেউ থাকিস না, পালা! বাচ্চাটার মুখের দিকে তাকালাম, খুব মায়া হচ্ছিল। গোটা রাত মন্দিরের ভেতরে জেগেই কাটিয়ে দিলাম। ভাবলাম সুদর্শন যদি আবার ফিরে এসে বাচ্চাটা কোনো অনিষ্ট করে, তাই আর ঘুমালাম না। পরের দিন সকালে গ্রামের উদ্দেশ্যে রওনা দেব, ঠিক এমন সময় লক্ষ্য করলাম সেই লোহার বাক্সটা যজ্ঞের আগুনের জায়গায় পড়ে রয়েছে, আর ঠিক তার পাশেই নন্দগোপালের হাত পড়া মুন্ডটা পড়ে রয়েছে। আমি নন্দগোপালের দেহটা জঙ্গলের পূর্ব প্রান্তেই কবর দিই। তারপর লোহার বাক্সটা একটা নিরাপদ জায়গায় রেখে বাচ্চাটিকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। গ্রামে গিয়ে দেখি কোনো কিছুরই বদল হয়নি। চারদিকে শুধু কান্নার রব ভেসে আসছে কানে। হঠাৎ কোথা থেকে মাধব ছুটে এসে আমার পায়ে হুমড়ে খেয়ে পড়ল। কাতর কণ্ঠে সে বলল, পুরোহিত মশাই, পুরোহিত মশাই, আমার ছেলেটাকে বাঁচান। আমি কাঁধ ধরে ওকে তুললাম এবং গ্রামের সবাইকে আশ্বাস দিলাম, আমি একটা সুরাহা পেয়েছি, শেষ চেষ্টা করে দেখতে চাই, তাতে কিছু হয়তো লাভ হলেও হতে পারে। সুদর্শনের কথা অনুযায়ী সমস্ত উপাচার করলাম এবং ফলস্বরূপ গ্রামের সমস্ত বাচ্চারা একে একে ভালো হতে লাগলো। কিছুদিনের মধ্যেই গ্রাম আবার স্বাভাবিক হয়ে ওঠে। কিন্তু ওই নরখাদক আজ ওই জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে তার পরবর্তী শিকারের আশায়। এতদিন ভাবতাম সেই রাতের পর সুদর্শনের শরীরেই হয়তো বদকাওয়া বিরাজ করছে, কিন্তু যখন দেখলাম এই নরখাদক সুদর্শনের দেহটা টেনে নিয়ে যাচ্ছে, তখন আমার ধারণা পাল্টালো। কিছুক্ষণ চুপ থেকে পুরোহিত মশাই আবারও বলা শুরু করলেন, একদিন সকালে বাচ্চাটাকে নিয়ে মন্দিরের উঠানে বসে আছি। কোথা থেকে দুজন দম্পতি এসে মন্দিরে হাজির হয়। ওদেরকে দেখে পার্শ্ববর্তী কোনো গ্রামের বলে মনে হচ্ছিল না। ভদ্র সভ্য, চোখে মুখে একটা আভিজাত্যের ছাপ। পুরুষ ব্যক্তিটি এগিয়ে এসে বলল, পুরোহিত মশাই, আমি শঙ্কর রায়চৌধুরী, আর ইনি আমার সহধর্মিণী মালতী রায়চৌধুরী। আমরা মাধবপুর গ্রাম থেকে এসেছি।
নাম যশ খ্যাতি টাকা পয়সা কোনো কিছুরই অভাব নেই আমার, কিন্তু ভাগ্যের খেলা দেখুন, এত কিছু থাকার সত্ত্বেও আমরা সুখী নয়। আমাদের বিবাহিত জীবন আজ 6 বছর পূর্ণ হলো। এর মাঝে আমার স্ত্রী 2 বার অন্তঃসত্ত্বা হয়েছিল, কিন্তু কপালের এমনই দোষ, 2 বারই মৃত বাচ্চা প্রসব করে। ধীরে ধীরে আমাদের সম্পর্কে যেন ভাঙন পড়তে থাকে। শুনেছি দেবী কুদ্রা বড়ির কাছে খোলা মনে নিঃস্বার্থভাবে যদি কিছু চাওয়া হয় তাহলে উনি ফিরিয়ে দেন না। আমি হাত জোর করে ওদেরকে বললাম, আপনারা যদি আমার একটা উপকার করতে পারেন, আমি চিরকাল আপনাদের কাছে ঋণী হয়ে থাকবো। ছি ছি ছি, দয়া করে এমন বলবেন না। আপনি ব্রাহ্মণ মানুষ, আমি যদি আপনার কোনো উপকারে আসি নিজেকে ধন্য মনে করব। আমি মন্দিরের ভেতর থেকে বাচ্চাটাকে নিয়ে এলাম, তারপর বাচ্চাটিকে ওদের সামনে তুলে ধরলাম। মা বাবা হারা একটা সন্তান, আমি বিয়ে করিনি, নিজের বলতেও কেউ নেই, দিন আনি দিন খাই। এর ভরণ পোষণের দায়িত্ব আমার নেওয়া সম্ভব নয়। সত্যি কথা বলতে গেলে আমার পক্ষে বড্ড কঠিন। যদি আপনারা একে দত্তক নেন তাহলে আমি খুবই উপকৃত হব। ওদের চোখে আনন্দের অশ্রু দেখে আমি খুব খুশি হলাম। বাচ্চাটাকে ওদের হাতে তুলে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এতটা বলে পুরোহিত মশাই থামলেন। অনাবিল বিস্ময়ের সাথে তাকিয়ে রইল পুরোহিত মশাইয়ের দিকে। কাঁপা কাঁপা গলায় সে বলল, কি নাম বললেন যেন? কার? ওই দম্পতির। ও, শঙ্কর রায়চৌধুরী আর মালতী রায়চৌধুরী। কেন বাবা? অনাবিল যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সে লাফিয়ে উঠে মন্দির থেকে ছুটে বেরিয়ে গেল। এদিকে পুরোহিত মশাই উঠে হ্যারিকেনের শিখাটা আর একটু বাড়িয়ে দিল। তারপর নিজের নকল করে আঙুলে হালকা চাপ দিয়ে সেটি স্থানচ্যুত করে আঙুলটি চোখের সামনে তুলে ধরলেন। তার মুখে একটা ঐশাচিক হাসি। জঙ্গলের গাছ, ঝোপঝাড়, পাথর সব বাধা উপেক্ষা করে এগিয়ে চলেছে নিশিপুরের গ্রামবাসীরা। সেই ভিড়ের মধ্যে হিমাদ্রি তন্ন তন্ন করে খুঁজতে থাকে তার বাবাকে। খানিকক্ষণ পর হিমাদ্রি লক্ষ্য করল তাদের থেকে প্রায় মিটার 100 দূরে জঙ্গলের মাঝে একটা ফাঁকা স্থান। সেই ফাঁকা স্থানের মাঝ বরাবর আগুন জ্বলছে। এই লোকগুলো সেই দিকেই এগিয়ে যাচ্ছে। কিছুক্ষণ হাঁটার পর হিমাদ্রি দেখতে পায় একটা মানব দেহ অচেতন অবস্থায় আগুনের সামনে পড়ে আছে। লোকটার দেহ উপুর হয়ে থাকার জন্য মুখটা দেখা যাচ্ছে না। গ্রামবাসীরা ওই ফাঁকা জায়গাটি ঘিরে গোল হয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গিয়ে সমস্বরে জামুগা নামটি আওড়াতে থাকে। হঠাৎ অপর প্রান্তের লোকগুলো এক পাশ হয়ে দাঁড়িয়ে যায়, ঠিক যেন কারোর আসার জন্য তারা পথ ছেড়ে দিচ্ছে। ব্যাপারটা কি দেখার জন্য হিমাদ্রি আরও খানিকটা এগিয়ে গেল। তারপর সে দেখতে পেল একজন কালো রঙের ধুতি পরা ব্যক্তি সেই পথ দিয়ে এগিয়ে আসছে। হিমাদ্রি ভারী অবাক হলো, ক্ষীণ কণ্ঠে বলে উঠল, বাবা। নিশ্ছিদ্র অন্ধকারে অনাবিল উন্মাদের মতো জঙ্গলের মধ্যে দিয়ে ছুটে চলেছে। একটা কাঁটা গাছে ঘষা লেগে তার হাতের কনুইয়ের কাছটায় খানিকটা কেটে গেল, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। পুরোহিত যেই গ্রাম আর যে দম্পতির কথা বললেন, অনাবিল তাদের সাথে খুব ভালোভাবেই পরিচিত। মাধাপুর তার নিজেরই গ্রাম। শঙ্কর রায়চৌধুরী, মালতী রায়চৌধুরী তার বাবা মায়ের নাম। এতটা কাকতালীয় ব্যাপার কিভাবে সম্ভব? তাহলে কি অনাবিলের মনের মধ্যে যেন ঝড় বয়ে চলেছে। তাকে কালই বাড়ি ফিরতে হবে, জানতে হবে সমস্ত সত্যিটা। এত বড় সত্যিটা ওর বাবা মা ওর কাছ থেকে লুকিয়েছে। এই সমস্ত ভাবতে ভাবতে অনাবিল কখন যে গ্রামের রাস্তায় এসে পৌঁছলো সেই দিকে খেয়াল ছিল না। গ্রামে পৌঁছে সে ভারী অবাক হলো। গ্রামের প্রত্যেকটা বাড়ির দরজা খোলা অবস্থায় পড়ে আছে। ব্যাপার কি? সন্ধ্যা নামলে যে সমস্ত লোকেরা ঘরের জানালা খুলতে ভয় পায়, তারা দিব্যি বাড়ির দরজা খুলে রেখে ঘুমাচ্ছে। অনাবিল গিয়ে 2-1টা বাড়ি প্রত্যক্ষ করল। না,
জনমানবের কোনো চিহ্ন সেখানে নেই। আশ্চর্য, গেল কোথায় সবাই? অনাবিল হিমাদ্রির বাড়িতে ফিরে এসে দেখল হিমাদ্রি বিছানার উপর বসে আছে। অনাবিলকে দেখে হিমাদ্রি উঠে এসে বলল, তোর অপেক্ষায় করছিলাম, কোথায় ছিলিস এতক্ষণ? মন্দিরে। কিন্তু গ্রামের বাকি সবাই কোথায়? বাড়ির দরজা খুলে রেখে কোথায় গেছে? কি করে বলবো, ঘুম থেকে উঠে দেখি বাড়িতে না তুই আছিস না বাবা। গ্রামের লোকেরাও যে কোথায় চলে গেল। আমার মনে হয় ওরা সবাই মিনা পুকুরের দিকে গেছে। মিনা পুকুর? হতে পারে, কারণ সমস্ত রকম রিচুয়াল তো ওখানেই পালন হয়। একবার গিয়ে দেখে আসবি নাকি? হ্যাঁ, ব্যাপারটা দেখতে হচ্ছে তো, একবার চল তো। হিমাদ্রি আর অনাবিল যখন মিনা পুকুরের কাছে এলো, তারা দেখল পুকুরটাকে ঘিরে বেশ ভিড় জমায়েত হয়েছে। অনাবিল আগ্রহের সাথে এগিয়ে গেল সেদিকে। ভিড় ঠেলে সে যখন পুকুরের সামনে এসে দাঁড়ালো, সে দেখতে পেল একটা বছর 5 বাচ্চা পুকুরের একদম মাঝে হাবুডুবু খাচ্ছে, আর গ্রামবাসীরা সেই দৃশ্য তাকিয়ে তাকিয়ে দেখছে। তাদের মুখে কোনো অভিব্যক্তি নেই। অনাবিল চিৎকার করে বলে উঠল, আপনারা কি পাগল হয়ে গেছেন নাকি? হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা বাচ্চাকে মরতে দেখছেন? অনাবিল পায়ের জুতোটা খুলে ঝাঁপ দিতে যাবে, ঠিক তখনই সে তার হাতে একটা টান অনুভব করলো। পিছন ফিরতেই অনাবিল দেখতে পেল জঙ্গলে দেখা সেই বাচ্চা মেয়েটি। সে অনাবিলের হাত ধরে ঘাড় নেড়ে তাকে পুকুরে নামতে বারণ করছে, কিন্তু অনাবিল তার হাতটা ছাড়িয়ে নিয়ে ঝাঁপ মারল পুকুরে। সাঁতার কাটতে কাটতে সে বাচ্চাটির দিকে অগ্রসর হতে লাগলো, কিন্তু পুকুরের মাঝখানে গিয়ে অনাবিল বাচ্চাটাকে আর দেখতে পেল না। অনাবিল জলের মধ্যে একটা ডুব দিল। জলের গভীরে অন্ধকারাচ্ছন্ন থাকলেও সে যেন স্পষ্ট দেখতে পেল জলের নিচের দিকে কোনো একটা অবয়ব নড়াচড়া করছে। সে নিজের হাতটা নিচের দিকে রেখে আরো একটু গভীরের দিকে যেতে লাগলো। হঠাৎ ওর হাতে একটা হাত ঠেকলো, তারপর শরীরটাকে নিজের বুকে টেনে তুলল। তারপর ধীরে ধীরে জলের উপর উঠে এলো সে। মুখটা তুলতেই সে ভারী আশ্চর্য। গ্রামের লোকেরা হঠাৎ গেল কোথায়? হিমাদ্রি বা গেল কোথায়? না, কোথাও কেউ নেই। অনাবিল বাচ্চাটির দিকে তাকাতেই আঁতকে উঠল। কোথায় সেই বাচ্চা? তার বদলে তার হাতে উঠে এসেছে একটা মাঝারি মাপের লোহার বাক্স। কিন্তু অনাবিলের দৃঢ় বিশ্বাস সে একটা বাচ্চার হাতের স্পর্শ পেয়েছিল। এই বাক্সটি তার হাতে কখন এলো? অনাবিলের সব যেন গুলিয়ে যাচ্ছিল। সে কোনো রকমে সাঁতরে পুকুর পাড়ে ফিরে এলো। বাক্সটাকে পাশে রেখে সে কিছুটা মুক্ত হাওয়া বুকে ভরে নিল। তারপর দাঁড়িয়ে আশপাশটা ভালোভাবে দেখতে লাগলো। হঠাৎ সবাই গেল কোথায়? তাছাড়া হিমাদ্রি এরকম অবস্থায় ফেলে কখনো তো চলে যায় না। অনাবিল এবার বাক্সটার দিকে তাকালো। সাথে সাথেই ওর দৃষ্টি স্থির হয়ে গেল। সম্মোহিতের মতো বাক্সের সামনে বসে পড়ল। তারপর একটা মোক্ষম হাতের আঘাতে ডালাটা ভেঙে ফেলল। সাথে সাথেই প্রচন্ড দাপটে ঝড় শুরু হয়ে গেল। একটা গভীর পৈশাচিক হাসি গোটা পরিবেশটাকে কাঁপিয়ে দিল। সাথে সাথেই অনাবিল জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। হিমাদ্রি দেখল তার বাবা ধীর পায়ে এগিয়ে আসছে সেই অচেতন হয়ে পড়ে থাকা লোকটার দিকে। তারপর পা দিয়ে ঠেলে সোজা করে দিল দেহটাকে। হঠাৎই ভিড়ের ওপর দিক থেকে একটা অট্টহাসির আওয়াজ ভেসে এলো হিমাদ্রির কানে। মুখ তুলে তাকাতেই যেন সে আকাশ থেকে পড়ল। হুবহু পুরোহিত মশাইয়ের মতো দেখতে একজন ব্যক্তি ভিড়ের মধ্যে থেকে এগিয়ে আসছে। গম্ভীর গলায় তাকে বলতে শোনা গেল, কি নন্দ, নতুন শিকার কেমন লাগছে? গম্ভীর অথচ হিসহিসে কণ্ঠে হিমাদ্রির বাবা উত্তর দিল, ভালোই। হিমাদ্রির বোধহয় বুদ্ধি যেন সব লোপ পেতে থাকলো। কি হচ্ছে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। পুরোহিত মশাইয়ের মতো দেখতে ব্যক্তিটি আকাশের দিকে 2 হাত এবং মুখ তুলে বলে উঠল,
মহান জামুগার জাগরণ হয়েছে, এবার ওনার আসার সময় হলো। আসুক আসুক আসুক, জামুগা 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 ওম ক্রিং পট স্বাহা। তারপর বিড়বিড় করে মন্ত্রপাঠ করতে লাগলো। সম্মোহিত লোকগুলো উচ্চস্বরে জামুগা নামটি আওড়াতে থাকে। জামুগা জামুগা জামুগা। আশেপাশের বাতাস যেন ধীরে ধীরে ভারী হতে লাগলো। হঠাৎই অনেক দূর থেকে বাতাসের শব্দ হিমাদ্রির কানে এসে পৌঁছল। ক্ষণিক অপেক্ষা, তারপর হঠাৎ করে শুরু হয়ে গেল প্রবল দাপটে ঝড়। গোটা আকাশ ঢেকে গেল কালো কুঞ্ঝটিকায়। জামুগা জামুগা জামুগা। সমস্ত গ্রামবাসীরা যেন ঝড়ের সাথে তাল মিলিয়ে সমস্বরে আউড়ে যাচ্ছে জামুগা নামটি। হঠাৎই ফাঁকা স্থানটি থেকে কিছুটা দূরে গাছ পড়ার শব্দ হিমাদ্রির কানে এলো। কেউ যেন জঙ্গল চিরে বাইরে বেরিয়ে আসতে চাইছে। একটু একটু করে সে এগিয়ে আসছে। পুরোহিত মশাই আর হিমাদ্রির বাবা সহ গোটা গ্রামবাসীরা মাথা নত করে রয়েছে তার আগমন পথের দিকে। এইবার হিমাদ্রির ভিড়মি খেয়ে যাওয়ার মতো অবস্থা। সে বিস্ময় হতবাক বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে রইল। জঙ্গলের মধ্যে দিয়ে শূন্যে ভাসতে ভাসতে যে বেরিয়ে এলো, সে আর কেউ নয়, তার প্রিয় বন্ধু অনাবিল। হিমাদ্রি দেখল তার বাবার শরীর ধীরে ধীরে রূপান্তরিত হচ্ছে এক ভয়ঙ্কর অতিকায় প্রাণীতে। এই প্রাণী ইহ জগতের হতেই পারে না। পুরোহিত মশাইয়ের মতো দেখতে ব্যক্তিটি উচ্চস্বরে বলে উঠল, হে মহান জামুগা, আপনার জাগরণের প্রারম্ভে আপনার প্রতি উৎসর্গ করলাম এই সমস্ত জীবন শক্তি। আজ থেকে আমরা আপনার কাছে দাসত্ব স্বীকার করলাম। তারপর একটা রক্ত জল করা হুঙ্কার বেরিয়ে এলো অনাবিলের মুখ থেকে। ধীরে ধীরে তার যেন শরীর আকারে বড় হতে লাগলো। তার ঠোঁটের কোণ থেকে দুটো তীক্ষ্ণ সদন্ত বেরিয়ে এলো। একটা পৈশাচিক হাসি খেলা করছে সেই ঠোঁটের কোণে। তার চোখের মণি দুটো অস্বাভাবিক রকম লালচে দেখালো। যে অনাবিলকে হিমাদ্রি এতদিন ধরে চিনে এসেছে, সে অনাবিল নয়। হঠাৎ গ্রামবাসীদের শরীরগুলো ধীরে ধীরে মাটি থেকে শূন্যে উঠতে লাগলো। তাদের মতো হিমাদ্রিও মাটি থেকে উপরে উঠতে লাগলো। তারপর গ্রামবাসীদের শরীর থেকে একটা সাদা রঙের আভা বেরিয়ে অনাবিলের শরীরে গিয়ে প্রবেশ করতে লাগলো। হিমাদ্রির শরীরটাও যেন ঠিক একইভাবে শূন্যে উঠতে লাগলো। হিমাদ্রির বোধ বুদ্ধি সব যেন লোপ পাচ্ছে। সে ধীরে ধীরে ডুবে যাচ্ছে কোনো অতল গহ্বরে। আচমকাই হিমাদ্রির চমক কাটল একটা হ্যাঁচকা টানে। তার পা দুটো আবার মাটিতে স্পর্শ করল। দেখল পুরোহিত মশাই তার হাত ধরে দাঁড়িয়ে রয়েছে। শীঘ্রই চলো এখান থেকে। এই বলে তার হাত ধরে দৌড়তে শুরু করলেন পুরোহিত মশাই। জঙ্গলের মধ্যে ওরা পাগলের মতো দৌড়াতে থাকে। বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর ওরা একটা বড় পাথরের চাইয়ের কাছে এসে পৌঁছল। দুজনেরই হৃদস্পন্দন দ্রুত ওঠানামা করছে। পুরোহিত মশাই নিজের শরীরটাকে আর সামলে রাখতে পারছিলেন না। পাথরের উপর পিঠ ঠেকিয়ে বসে পড়লেন। জড়ানো গলায় তিনি বললেন, তুই ঠিক আছো তো? আমার কথা ছাড়ুন পুরোহিত মশাই, গ্রামের কথা ভাবুন। কি হচ্ছে, কেন হচ্ছে? আমার সব কিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। আমার বাবা আমার চোখের সামনে একটা বিভৎস জন্তুতে পরিণত হলো। তারপর অনাবিলকে এখানে এনে এমন বিপদের মুখে ঠেলে দিলাম, ও তোর নিজের মধ্যেই নেই। পুরোহিত মশাই স্মিত হেসে বললেন, কে বললো তুমি ওকে এখানে এনেছো? ওর ভাগ্য ওকে এখানে টেনে নিয়ে এসেছে। মানে কি বলতে চাইছেন? তোমার বন্ধু অনাবিলকে রাতে কখনো ঘুমোতে দেখেছো? হিমাদ্রি মনে করার চেষ্টা করল। তারপর বলল, না, ওর আগেই আমি ঘুমিয়ে পড়ি বটে, কিন্তু রাতের দিকে যখন ঘুম ভেঙে যায় ওকে বিছানার উপর ঠায় বসে থাকতে দেখি। ভোরের দিকেও ঘুমোয় এবং অনেক বেলা অবধি ঘুমোয়। এই জেনারেশনের প্রায় প্রত্যেকটা ছেলে মেয়েরই এমন অভ্যেস আছে, তাই ব্যাপারটায় আমি বেশি গুরুত্ব দিইনি। তা নয়, এখানে আসার পর একবারও কি ওকে ঘুমোতে দেখেছো? তা ঠিক বলতে পারবো না, কিন্তু কেন জিজ্ঞেস করছেন বলুন তো? কারণ হিমাদ্রি ও কোনো মানুষ নয়, সাক্ষাৎ শয়তান, জামুগা।
অনাবিল আর জামোগা, কি কি যাতা বলছেন? আমি যতদূর জানি আমার জন্মের সময়কাল থেকে এই গ্রামে জামোগা কথাটি প্রচলিত। এখানে অনাবিল কোত্থেকে আসছে? ও তো দুদিন হলো এই গ্রামে এসেছে। কারণ অনাবিল আমার ভাই সুদর্শনের ছেলে। আপনার ভাই? হিমাদ্রির মনে পড়ে গেল কিছুক্ষণ আগে দেখা সেই লোকটির মুখটা, যিনি হুবহু পুরোহিতের মতো দেখতে ছিলেন। কিছুই বুঝতে পারছি না। আমি যতদূর জানি ওর গ্রামের নাম মাধাপুর। ওর বাবা মা মিস্টার অ্যান্ড মিসেস রায় চৌধুরী। ওনাদের সঙ্গে আমার কয়েকবার আলাপও হয়েছে। হিমাদ্রিকে বিচলিত হতে দেখে পুরোহিত মশাই বললেন, আমার ভাই সুদর্শন খুব বড় তন্ত্র সাধক ছিল। ওর ওই তন্ত্র সাধনার জন্য গ্রামের 3 জনকে বলি হতে হয়। এই সকল কাজ সুদর্শন গোপনেই করত। পরে গ্রামবাসীদের কানে খবর ওঠে এবং ক্ষোভে পড়ে সুদর্শনকে জ্যান্ত পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেয় গ্রামবাসীরা। এই খবর শুনে সুদর্শন গ্রাম ছেড়ে পালিয়ে যায়, কিন্তু তাতেও থেমে থাকেনি। অমরত্বের লোভ ওর মাথায় চড়ে বসেছিল। অমরত্বের জন্য ওর দরকার ছিল পঞ্চভূতের শক্তি, কিন্তু পঞ্চভূতের শক্তি ধারণ করার ক্ষমতা ওর মধ্যে ছিল না। শেষ পর্যন্ত ওর মাথায় একটা ভয়ঙ্কর উপায় আসে। ওর দরকার ছিল এমন এক অপার্থিব শক্তি যা পঞ্চভূতের শক্তিকে ধারণ করতে পারবে। অনেক সাধনার পর সুদর্শন এমনই এক শক্তির খোঁজ পায়। সেটা হলো বদকাওয়া। এই বদকাওয়াকে পৃথিবীতে আনার জন্য মুংরি নামে এক ভয়ঙ্কর ডাকিনীকে সুদর্শন জাগ্রত করে এবং তার সাথে সম্ভোগ করে জন্ম দেয় একটা বাচ্চাকে। এইসব বাচ্চারা সাধারণত 2-3 মাসের মধ্যেই প্রসব হয়ে যায়, কিন্তু সুদর্শন তখনও বুঝতে পারেনি যেই অপশক্তির জন্ম দিয়েছে সে বদকাওয়া নয়, বদকাওয়া ও শটকাওয়ার সম্মিলিত এক ভয়ঙ্কর অপশক্তি জামোগা। পরে যখন সুদর্শন এইসব জানতে পারে তখন ওই বাচ্চাটাকে মারার সিদ্ধান্ত নেয়, কিন্তু ওই ডাকিনী বাচ্চাটাকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। আর তারপর সবকিছু শুনে হিমাদ্রির চক্ষু চড়ক গাছ। সে বলল, আচ্ছা একটা কথা বলুন, যদি অনাবিলকে আপনার ভাই মারতেই চেয়েছিল তাহলে এখন সে তার দাসত্ব কেন করছে? আর ওই বাক্সটাই বা এখন কোথায়? ওই বাক্সটা তোমার বাবা আর আমি মিলে লুকিয়ে ফেলি। তোমার বাবার সাহায্য ছাড়া এ কাজ কিছুতেই সম্ভব হতো না। আমার বাবা? হ্যাঁ, নন্দগোপালকে আমি যেখানে কবর দিয়েছিলাম কিছুদিন পর গিয়ে দেখি কবর খুঁড়ে কেউ মৃতদেহটা নিয়ে গেছে। বুঝতে পেরেছিলাম এটা সুদর্শনেরই কাজ এবং সে ভয়ঙ্কর কিছু পরিকল্পনা করছে। এখন বুঝতে পারছি আমার ধারণাটাই ঠিক। ওই বাচ্চাটাকে 2 মাসের মধ্যে শেষ না করতে পারলে তারপর কারোর ক্ষমতা নেই ওই বাচ্চাটার কোনো ক্ষতি করার। সুদর্শন সে কাজে সফল হয়নি। প্রথমে ডাকিনীর দ্বারা, পরে আমার দ্বারা। বাচ্চাটাকে রায়চৌধুরী দম্পতি হাতে তুলে দেওয়ার পর ভেবেছিলাম এই গ্রাম আর ওই বাচ্চা দুজনেই এখন সুরক্ষিত, কিন্তু সুদর্শন আড়ালে সব খবরাখবর রাখত। বাচ্চাদের উপর জামোগার প্রকোপ সেই দিনের পর থেকে কেটে যায়, কিন্তু গ্রামবাসীদের মন থেকে তা এখনো কেটে উঠতে পারেনি। বাচ্চার জ্বর, মুহুর্মুহুর বমি হলে ওরা ভাবে জামোগার প্রকোপ পড়েছে এবং বাচ্চার উপর যন্ত্রণাদায়ক সব কৃত্রিকলাপ এখনো চলে আসছে। কিন্তু নন্দগোপালকে সুদর্শন পুনরায় জাগ্রত করল এবং তার জাগরণের পর সে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। কিন্তু তার জন্য দরকার ছিল একটা শরীর, যে শরীরটা চটকাও শরীরকে ধারণ করতে পারবে। জানলে তুমি আশ্চর্য হবে, তোমার বাবাও আমাদের সবার শরীরে গগাশির বংশের রক্ত বইছে। সে খবর তোমার বাবা জানতেন না, আমিও জানতাম না, যদি না নন্দ তোমার বাবার শরীরে প্রবেশ করত। তোমার জন্ম দেওয়ার সাথে সাথেই তোমার মা মারা যায়। সেই শোকে তোমার বাবাও যথেষ্ট ভেঙে পড়েছিলেন এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে নন্দগোপাল তোমার বাবার শরীর বশে আনে। কিন্তু তোমার বাবার শরীরে গগাজি বংশের রক্ত,
তাই নন্দদেহ পেলেও তা সম্পূর্ণভাবে আয়ত্তে আনতে পারিনি। রাতের কিছু প্রহর যেখানে নন্দগোপাল জেগে ওঠে তোমার বাবা সেটা বুঝতে পেরেছিল এবং তোমাকে রক্ষার খাতিরে রাতের ওই সময়টুকু বাড়ির বাইরে রাখত। তোমার বয়স একটু বেশি হলে তোমাকে গ্রামের বাইরে পাঠিয়ে দিত, যাতে কোনো রকম ভাবে তোমার ক্ষতি না হয়। আমি অবশ্যই ব্যাপারটা অনেক দেরিতে জেনেছি। তোমরা এখানে আসার প্রায় 3 দিন আগে সুদর্শন আমার কাছে আসে এবং এসে সেই বাক্সটা দাবি করে আমার কাছে। তাকে বাক্সটি না দেওয়ায় সে রীতিমতো আমাকে শাসিয়ে চলে যায়। ওই বাক্সটিতে জামগার সমস্ত ইতিবাচক শক্তি বন্দী ছিল, যেটা ছাড়া জামগার জাগরণ অসম্ভব। তাই ওই দিন রাতে বাক্সটিকে তোমার বাবার রক্ত দিয়ে মন্ত্রপুত করে মিনার পুকুরে ওটাকে বিসর্জন দেই। কোনো খারাপ ব্যক্তিত্বের মানুষ ওই বাক্স কখনোই হাসিল করতে পারবে না। ওই মন্ত্র বলে এমনই শক্তি ছিল। জানি না ওই বাক্স কিভাবে অনাবিলের হাতে পৌঁছলো, কিন্তু জামগার শক্তি চরমতম পর্যায়ে পৌঁছানোর আগের মুহূর্তে কেউ যদি জামগার একটা আঙুল কেটে গ্রাস করে, জামগা চিরকালের জন্য তার দাস হয়ে যায়। আর আজ সুদর্শন ঠিক ওই সময়ের জন্যই অপেক্ষা করছে। কিছুক্ষণ সব চুপচাপ। নিস্তব্ধতা ভেঙে হিমাদ্রি বলল, এখন উপায়? হ্যাঁ, একটা উপায় আছে। যদি কোনোভাবে গগাজিকে জাগানো যায় তাহলে এসব আটকানো সম্ভব। কিন্তু কিভাবে? হিমাদ্রির কথা সম্পূর্ণ হওয়ার আগে ঝোপঝাড় নড়ে ওঠার শব্দে দুজনেই সচকিত হয়ে সেদিকে তাকাল। সাথে সাথেই ওদের হৃদস্পন্দন যেন কিছু সময়ের জন্য থেমে গেল। ওরা দেখল সেই ভয়ঙ্কর জীবটা ওদের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে। তার জিভ থেকে লালা ঝরে পড়ছে। পুরোহিত মশাই চিৎকার করে উঠলেন, পালাও, পালাও, তুমি পালাও! সাথে সাথেই দুজনে প্রাণপণে ছুটতে শুরু করলো। পুরোহিত মশাই কিছুটা পিছিয়ে পড়েন। হিমাদ্রি চিৎকার করে ওঠেন, পুরোহিত মশাই! কিন্তু পুরোহিত মশাই তার ডাকে উত্তর দেওয়ার আগেই অতিকায় প্রাণীটি ঝাঁপিয়ে পড়ে পুরোহিত মশাইয়ের উপরে। একটা তীব্র আর্তনাদ বেরিয়ে আসে পুরোহিত মশাইয়ের মুখ থেকে। হিমাদ্রি ওখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে পাগলের মতো ছুটতে শুরু করলো। হঠাৎ একটা গাছের সাথে তীব্র সংঘর্ষের ফলে ওর শরীরটা ছিটকে কিছুটা দূরে গিয়ে পড়ে এবং সাথে সাথেই হিমাদ্রির জ্ঞান হারিয়ে যায়। দরজা ধাক্কার আওয়াজে ধর্মর করে উঠে বসে হিমাদ্রি। উঠে বসে ভারী অবাক হয় সে। একটা ফাঁকা রাস্তার মাঝখানে বসে আছে। রাস্তার দুই পাশে ঘন জঙ্গল। সে যেখানে বসে আছে তার থেকে কিছুটা দূরত্বে একটা দরজা রাখা আছে এবং আওয়াজটা সেখান থেকেই আসছে। আচমকাই পিছন থেকে ওর কাঁধে কেউ হাত দেওয়ায় চমকে উঠল। দেখল ওর পিছনে একটা বছর সাতেকের মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি আঙুল তুলে দরজার দিকে ইশারা করছে। হিমাদ্রি উঠে এগিয়ে যেতে থাকে দরজাটির দিকে। কোথা থেকে একটা মধুর বাঁশির সুর তার কানে ভেসে আসছে। বারবার মনে হচ্ছে এই সুর তার কাছে খুবই পরিচিত। দরজার সামনে এসে কিছুক্ষণ দাঁড়ালো সে। আবারও দরজার পিছন থেকে ধাক্কা দেওয়ার শব্দ ভেসে এল। মেয়েটি ওকে ইশারায় দরজাটি খুলতে বলল। হিমাদ্রি খুলে ফেলল দরজাটা। জঙ্গলের মাঝে ফাঁকা স্থানটিকে ঘিরে আকাশ থেকে যেন একটা কালো ছায়া নেমে আসছে। জঙ্গলের গাছের পাতাগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। অনাবিল গ্রামবাসীদের শরীর থেকে ধীরে ধীরে শুষে নিচ্ছে তাদের জীবন শক্তি। তার সাথেই একটু একটু করে পরিবর্তন হতে লাগলো তার শরীরের বৈশিষ্ট্য। সুদর্শন খুব সন্তর্পণে ধীর গতিতে অগ্রসর হতে লাগলো হিমাদ্রির দিকে। তার হাতে রয়েছে একটা ধারালো অস্ত্র। অস্ত্রটা হিমাদ্রির আঙুলের দিকে তাক করে যেই চালাতে যাবে অমনি সুদর্শনের ঘাটটা পিছন থেকে একটা হাত জাপটে ধরল। সাথে সাথেই সুদর্শন নড়াচড়ার মতো ক্ষমতা যেন হারিয়ে ফেলল।
পিছন থেকে হিমাদ্রি বলে উঠল, সুদর্শন পণ্ডিত, তোর খেলা শেষ। তারপর সুদর্শনের শরীরটা শূন্যে উঠে মাটিতে আছড়ে পড়ল। তারপর হিমাদ্রি এক লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়ল অনাবিলের ওপরে। সাথে সাথেই হিমাদ্রির শরীরটা ছিটকে একটা গাছে গিয়ে আছড়ে পড়ল এবং মরমর করে সশব্দে গাছটা ভেঙে পড়ল। পুনরায় উঠে দাঁড়ালো হিমাদ্রি। সে কিছুতেই হার মানবে না, আজ এর শেষ দেখেই ছাড়বে। কিন্তু প্রতিবারই তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছে। অনাবিলকে এক চুলও নাড়ানো যাচ্ছে না। হঠাৎ গ্রামবাসীদের দেহগুলো ধপ করে মাটিতে আছড়ে পড়ল। তাদের শরীরগুলো যেন শুকনো কাঠে পরিণত হয়েছে, প্রাণের বিন্দুমাত্র চিহ্ন নেই। তারপর একটা বিকট হাসিতে কেঁপে উঠল গোটা জঙ্গল। হিমাদ্রির সামনে এখন যে অবয়বটি দাঁড়িয়ে আছে তার সাথে অনাবিলের বিন্দুমাত্র মিল নেই। শয়তানটা ধীরে ধীরে এগিয়ে আসছে হিমাদ্রির দিকে। সে তার হাতটা হিমাদ্রির দিকে বাড়াতেই হিমাদ্রির শরীরটা ধীরে ধীরে শূন্যে উঠতে শুরু করল। হিমাদ্রির গোটা শরীর যেন আড়ষ্ট হয়ে গেল। শত চেষ্টা করেও নিজের শরীরটাকে সে বন্ধন থেকে মুক্ত করতে পারছে না। শয়তানটা ধীরে ধীরে শুষে নিচ্ছে হিমাদ্রির প্রাণ শক্তি। হঠাৎ শয়তানটা একটা তীব্র আর্তনাদ করে উঠল। সাথে সাথেই হিমাদ্রির শরীরটা ধপ করে মাটিতে পড়ে গেল। সে তাকিয়ে দেখল শয়তানটার ডান হাতের কোড়ে আঙুলটা কাটা। সেই আঙুল এখন সুদর্শনের হাতে। সে গপ করে আঙুলটি সোজা গলায় চালান করে নিল। ঢোক গেলার মতো গিলে নিল আঙুলটি। তারপর ধক করে যেন তার চোখের মণি দুটো জ্বলে উঠল। তার মুখে বিজয়ের হাসি খেলা করছে। হিমাদ্রি দেখল শয়তানটি মাথা নত করেছে সুদর্শনের সামনে। তার মুখে একটা ঐশাচিক হাসি। পৃথিবীর সব থেকে শক্তিশালী অপার্থিব শক্তি এখন আমার আয়ত্তে। পুরো সৃষ্টি এখন আমার হাতে। সমস্ত মানব জাতি এখন আমার দাস হয়ে থাকবে। আমি অমর। আমাকে কেউ কোনোদিন হারাতে পারবে না। আচমকাই হিমাদ্রির কানে ক্ষীণ একটা বাঁশির সুর ভেসে এলো। হিমাদ্রি দেখল তার পাশে সেই বাচ্চা মেয়েটি এসে দাঁড়িয়েছে। হিমাদ্রি তাকে হাত জোর করে প্রণাম করল। তারপর সে বিদ্যুৎ বেগে সুদর্শনের সামনে গিয়ে দাঁড়ালো। তীর গতিতে তার হাতখানা ঢুকিয়ে দিল সুদর্শনের পেটে এবং বের করে নিয়ে এলো নাড়ি ভুড়ি সমেত শয়তানের আঙুল। তারপর আঙুলটা ছুঁড়ে দিল মেয়েটার মুখ উদ্দেশ্য করে। মেয়েটি হাঁ করে আঙুলটি গিলে নিল। সুদর্শনের নিশ্চল শরীরটা মাটিতে লুটিয়ে পড়ল। তারপর হিমাদ্রি দেখল শয়তানটা মাটিতে পড়ে ছটফট করছে। তার গলা থেকে রক্ত জল করা আর্তনাদ ভেসে আসছে। পুনরায় শয়তানটা অনাবিলের রূপে ফিরে আসছে, কিন্তু তার শরীর নিশ্চল। হিমাদ্রি দৌড়ে গিয়ে বসে পড়ল অনাবিলের কাছে। তার মাথাটা নিজের কোলের উপর তুলল। তার হাত ধরে নাড়ি পরীক্ষা করে হতাশার সাথে ছেড়ে দিল হাতটা। অনাবিল মৃত। হিমাদ্রি তাকালো মেয়েটার দিকে এবং বলল, আমার এখন কি করণীয়? কিভাবে রক্ষা করব সমস্ত গ্রামবাসী আর আমার বন্ধুকে? উত্তরে মেয়েটি কিছুই বলল না। মৃদু হেসে এগিয়ে এলো হিমাদ্রির দিকে। তার হাত হিমাদ্রির মাথার উপর বুলিয়ে দিয়ে জঙ্গলের ভেতর অদৃশ্য হয়ে গেল। হিমাদ্রি কিছুক্ষণ মৃত গ্রামবাসীদের দিকে তাকিয়ে তারপর নিজের হাত জড়ো করে চোখ বন্ধ করল। তার কানে বাজতে থাকে ক্ষীণ একটা বাঁশির সুর। তার শরীর আস্তে আস্তে ধূলিকণার মতো বিচ্ছুরিত হয়ে উঠে যেতে লাগলো উপরের দিকে। তারপর কিছুক্ষণ বাতাসের মধ্যে স্থির থেকে বৃষ্টির ন্যায় তা পড়তে থাকে গোটা গ্রামের উপরে। ধীরে ধীরে ভোরের আলো ফুটতে থাকে। গ্রামবাসীরা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
হিমাদ্রি দরজা খোলার সাথে সাথেই একটা সাদা আলোর তীব্রতায় তার চোখ ধাঁধিয়ে যায়। সে ধীর পায়ে প্রবেশ করল তার মধ্যে। একটা শান্ত হাওয়া তার চোখে মুখে এসে লাগলো। সে চোখ খুলে দেখল একটা মস্ত বড় ঝিল। তার নিথর জল কাঁচের মতো স্বচ্ছ। ঝিলের ওপারের অংশটা কুয়াশায় ঢাকা আছে। হঠাৎ তার কানে ভেসে এলো সেই বাঁশির সুর। সে দেখল কুয়াশার মধ্যে থেকে একজন ব্যক্তি নৌকায় করে তার দিকে ভেসে আসছে, কিন্তু সে দাঁড় ব্যবহার করছে না, যেন বাঁশির সুরেই নৌকাটা এগিয়ে আসছে। হিমাদ্রির কাছে নৌকাটা থেমে গেল। লোকটা ইশারায় হিমাদ্রিকে নৌকায় উঠে আসতে বলল। হিমাদ্রি তার হাতে একটা আঙুলের স্পর্শ পেল। দেখল মেয়েটি তার হাত ধরে দাঁড়িয়ে আছে এবং তাকে নৌকায় ওঠার জন্য ইশারা করছে। হিমাদ্রি নৌকায় উঠে বসল। ধীরে ধীরে নৌকাটা কুয়াশায় মিলিয়ে গেল। আজ বহু বছর পর নিশিপুর গ্রাম আবার তার নিজের ছন্দে ফিরে এসেছে। পাখির কলরব, বাতাসে মিষ্টি একটা সুগন্ধ, সবুজ গাছপালা, হলুদ ধান ক্ষেত, প্রত্যেকটা গ্রামবাসীদের মুখে আনন্দের সীমা নেই। এদিকে অনিচ্ছা সত্ত্বেও অনাবিল দেবী কুদ্রাবুড়ির মন্দিরের পুরোহিত, কারণ তার কাটা আঙুলখানা এখন রয়েছে দেবী মায়ের পেটে। अजनबी हवाएं बेकरार है, अजनबी हवाएं बेकरार है, तेरे ही सदाएं आजा आजा, मंजिलों की राहें चाहतों की बाहें कर तुझे बुलाए आजा आजा, तू आजा रगों में समा जा, पुकारे तन्हा दिल तू आजा, अजनबी हवाएं बेकरार आए, तेरे ही सदाएं आजा आजा। ढूंढे तुझे अब तो तन्हाइयाँ मेरी, पीछे पीछे मैं आगे परछाइयाँ तेरी, ऐसे कैसे टूटेगी यादों की कड़ी, सांसों से बंधी है तेरी सांसों की लड़ी, जिंदगी ये मेरी है अमानत तेरी, तू आजा रगों में समा जा, पुकारे तन्हा दिल तू आजा, अजनबी हवाएं बेकरार आए, तेरे ही सदाएं आजा आजा, मंजिलों की राहें चाहतों की बाहें फिर तुझे बुलाए आजा आजा। आसमां सा चल तुझको उड़ाऊं, झिलमिल सितारे आ तुझको दिखाऊं, आसमां सा चल तुझको उड़ाऊं, झिलमिल
सितारे आ तुझको दिखाऊं, रात का अंधेरा हाथों से छुपाऊं, आजा मेरी गुड़िया एक लोरी सुनाऊं, लोरी सुनाऊं, तुझको सुनाऊं। चल चले एक ऐसी जगह, कहते हैं रहती है परियां जहां, सतरंगी बादल हवा में उड़े, नन्ही सी कलियों से खिलता समा, तितली के पंखों पे तुझको बिठाऊं, के पंखों पे तुझको बिठाऊं, खुशियों की बारिश में तुझको भिगाऊं, रात का अंधेरा हाथों से छुपाऊं, आजा मेरी गुड़िया एक लोरी सुनाऊं, लोरी सुनाऊं, लोरी सुनाऊं, तुझको Ich verbrech das so, dass ich in dem Wald rein bin. Ich trag dir die Rotznase noch so lang, bis es lebt wird. Saublöde Wein. Und geht kein zurück. Nee! In alle Ewigkeit! Sag mir den Namen. Ich, der Judas und der Nero, der Kain und der Hitler. Fünfzimmer. Das ist der 6. Oh, den haben wir gelogen. Den habt ihr jetzt gehabt. Ich verbrech das so, dass ich in dem Wald rein bin. Ich trag dir die Rotznase noch so lang, bis es lebt wird. Saublöde Wein. Und geht kein zurück. Nee! In alle Ewigkeit! Sag mir den Namen. Ich, der Judas und der Nero, der Kain und der Hitler. Fünfzimmer. Das ist der 6. Oh, den haben wir gelogen. Den habt ihr jetzt